আসসালামু আলাইকুম, শুভ সকাল। পটুয়াখালী সিলেট জেলা স্টেডিয়াম থেকে সিলেট জেলা ধারাভাষ্যকার সংস্থার উদ্যোগে ক্রীড়া ধারাভাষ্য কর্মশালা 2025 অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে ইকবাল কবির। আমি আজকে যেহেতু আমাদের একটা কর্মশালা, এখানে ট্রেনিং প্রোগ্রামের মতো, এখানে এই কোনো অনুষ্ঠানের মতো না, আমরা এখানে শিখতে এসেছি। আমাদেরকে শুধু ঢাকা থেকে এসেছেন সম্মানিত জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মহোদয়, ওনারা আমাদেরকে আজকে এখানে কর্মশালার মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয়ে ওনাদের দিক নির্দেশনা প্রদান করবেন। আমরা যেহেতু সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা মোটামুটি কয়েকজন মিলে আমাদের সবাই এখানে সিলেটের এই যে সাধারণ সমাবেশে যেরকম লোক হয় সেরকম লোক হওয়ার কোনো সুযোগ নেই। সমস্ত অনুষ্ঠানে আমরা ধারাভাষ্যকার যারা কথা বলে শুধু তাদেরকে নিয়েই আমাদের এই কর্মশালা হচ্ছে। সুতরাং এখানে অনেকেই বিভিন্ন কারণে অনেকে অসুস্থ, অনেকে অনেক সুদূরে থাকেন, যার কারণে অনেকের খেলা থেকে যায়, খেলা পড়ে যায়, অনেকের অনুষ্ঠান পড়ে যায়, যার কারণে আজকে অনুষ্ঠানে সবাই উপস্থিত হতে পারেন নাই। তো আমি এখন এই মুহূর্তে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমন্ত্রিত অতিথি হিসাবে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার আহমদ রিজওয়ানুল হক, যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠন। আচ্ছা, আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয় ধারাভাষ্যকার মোহাম্মদ শামসুল ইসলাম ভাইকে। করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই। বিশেষ অতিথি হিসাবে জাতীয় ধারাভাষ্যকার জনাব বুরহানুদ্দিন মোল্লা ভাইকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জাতীয় ধারাভাষ্যকার মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম ভাইকে আমরা করতালির মাধ্যমে ওনাকে আমন্ত্রণ জানাই। এ পর্যায়ে আমরা আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণ করার পালা। ইঞ্জিনিয়ার আহমদ রিজওয়ানুল হক সাহেবকে আর আমাদের আমন্ত্রিত অতিথিরা বিশেষ কাজের কারণে এবং বিশেষ ব্যস্ততার কারণে ওনারা উপস্থিত হতে পারেন নাই। সম্মানিত অতিথি, এই মুহূর্তে অনুষ্ঠানের শুরু হবে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন আমার সংগঠনের সদস্য রাজু আহমদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. صدق الله العظيم. আয়াতে কারিমার তরজমা হচ্ছে, হে মানব, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদের প্রত্যেকেরই উচিত একথাটি লক্ষ্য করা যে আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্য
সে কি আমল নামাজ পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। অবশ্যই তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা তা পূর্ণাঙ্গ খবর রাখেন। তোমরা তাদের মতো হয়ো না যারা দুনিয়ার ফাঁদে পড়ে আল্লাহকে ভুলে যায় এবং এর ফলে আল্লাহ তাআলাও তাদের নিজ অবস্থা ভুলিয়ে দিয়েছেন। আসলে এরা হচ্ছে আল্লাহর নাফরমান। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না, কেননা জান্নাতবাসীরাই সফল কাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খায়ের। ভাই মোহাম্মদ রাজু, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আব্দুল কাদের সুজন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে বাংলাদেশ জাতীয় ধারাভাষ্যকারদের নিয়ে আসে এই কর্মশালা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে আমার কণ্ঠযোদ্ধা ভাইরা, বিশেষ করে আজকে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের মধ্য দিয়ে যাদের কণ্ঠে আমরা বিভিন্ন সময় ধারাভাষ্য শুনে থাকি, যাদের ধারাভাষ্য শুনে আমরা উপকৃত হই, যাদের ধারাভাষ্য শুনে যাদের পথ দেখে আমরা হাঁটছি, সেই সকল যোদ্ধারা আজকে উপস্থিত হয়েছেন। তার একটি কারণ আপনারা জানেন যে আমাদের সিলেটে ইতিমধ্যে নেদারল্যান্ডস এবং বাংলাদেশের একটি ম্যাচ চলমান, আর সেই সুযোগটা আমরা পেয়েছি এবং সিলেট জেলায় সিনেমা আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সহযোদ্ধা ভাইয়েরা, পাশাপাশি উপস্থিত আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে। আমি আব্দুল কাদের সুজন। আমরা মহান রবের দরবারে শুকরিয়া জানাই আজকের এই অনুষ্ঠানে, মহতী অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পেরেছি। অনেকের ব্যস্ততা, অনেকের অফিসিয়াল কাজ থাকার পর আমরা যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হতে পারেনি তাদের জন্য বলবো যে এইরকম কর্মশালায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের ছুটির প্রয়োজন আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজ ফেলেও প্রয়োজন আছে যে একত্রিত হওয়ার। যারা একত্রিত হতে পারেননি, আমি বলবো আজকে একটা বিশেষ সুযোগ হয়তো আমাদের কাছ থেকে সে হাতছানি হয়েছে। তো আমরা আজকে তাদের কাছ থেকে কথা শুনবো, যাদের কথা শুনে শুনে আমরা আজকে ধারা বিবরণী দিতে শুরু করেছি কিংবা ধারা বিবরণীতে এসেছি, তাদের কাছ থেকে আমরা কথা শুনবো। আজকে আমরা কথা বলার সময় আজকে আমরা শিক্ষার জায়গায় এসেছি, আমরা শিখবো, আমরা অনুপ্রাণিত হব, কথার মাধ্যমে উজ্জীবিত হব, তাদের কাছ থেকে সেই কথাগুলো শুনবো, যে কথাগুলো শুনলে আমাদের আগামীতে আরো সুন্দরভাবে, আরো মসৃণভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সুন্দরভাবে নিজেকে গুছিয়ে একটা অনুষ্ঠানকে, একটা খেলাধুলাকে যেভাবে ভালোভাবে প্রচারণার মাধ্যমে আমরা শেষ করতে পারি, সেই কথাগুলো শুনবো, সেই শ্রেণীভিত্তিক কথাগুলো আমরা শোনার জন্য এসেছি। আমি বক্তব্য দীর্ঘায়ু করব না। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, বিশেষ করে কামরান আহমেদ ভাই সহ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সময়ত অতিথিবৃন্দদের, আমাদের সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে আমাদের এই কর্মশালাটাকে আরো সুন্দর করে তোলার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাই আব্দুল কাদের। আমি এই মুহূর্তে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই জুয়েল আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী সিলেট জেলা স্টেডিয়ামে আজকে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে ক্রীড়া ধারাভাষ্যকার কর্মশালা 2025-এর উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয় ধারাভাষ্যকার, বেতার এবং টেলিভিশনে যাদের আমরা কথা শুনে থাকি, যাদের কথা শুনে আমি সবসময় ভাবি যে যদি আমার সৌভাগ্য হতো এরকম ওনাদের মতো কথা বলার টিভির পর্দায় কিংবা বেতারে। তবে একবার সুযোগ হয়েছিল, সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একটু শর্ট আকারে বলতে চাচ্ছি। 2017 সালে যখন আমি ঢাকা একটি কর্মশালায় যাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব শামসুল ইসলাম স্যার, তিনি ওই জায়গায় উপস্থিত ছিলেন। আমি 2012 সাল থেকে শুরু করি ধারা বিবরণী। তখন আমি 2017 সালে যখন যাই, তখন এলাকায় এসে যখন একটু আমার শ্রদ্ধাভাজন কামরান ভাই, দিলওয়ার ভাই এবং জিয়া ভাই, ওনাদের সাথে কথা বলার সুযোগ হয়। তখন থেকেই আমি যখন কথাবার্তা একটু শিখি,
তখন থেকেই মোটামুটি একটু যখন পরিচয় হই, তারপর থেকেই কিন্তু আমি যে কর্মশালা করেছিলাম, কর্মশালা থেকে আমি যেমন আমার কথাবার্তা একটু বৃদ্ধি পেয়েছিলাম। তো আমি আব্দুল কাদিরের সাথে এই কণ্ঠ মিলিয়ে একটা কথাই বলতে চাই, যারা আজকের কর্মশালাটা মিস করছেন তারা কিন্তু যদি সত্যিকার অর্থে তারা মাঠে কিংবা অনলাইনে ধারা বিবরণী দিয়ে থাকেন তাহলে খুব বেশি মিস করছেন। আজকের কর্মশালাটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি স্যারদের কাছ থেকে আরো কিছু শিখবো। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, যখন আমি 2017 সালে স্যারের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছিল, শিখেছিলাম, তখন থেকে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আমি কথাবার্তা বলি। আলহামদুলিল্লাহ স্যার, আপনার দোয়া এবং ভালোবাসা এবং আপনার ছায়া থাকা এবং আমার সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সিনিয়র যারা আছেন তাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক প্রোগ্রাম কভার করে থাকি। যেমন এবছর শুধু সুনামগঞ্জ জেলায় আমি আমার ডায়েরিতে লেখা আছে 126টা প্রোগ্রাম কভার করেছি শুধু সুনামগঞ্জ জেলায়। সিলেট বিভাগ এর বিভিন্ন উপজেলা বাদ দিলাম। আর আমার বিশ্বনাথ আর আমার রয়েছে। আমি কাবাডি, হাডুডু এই খেলাগুলা বা ফুটবলে বেশিরভাগ বা ক্রিকেটে ধারা বিবরণী দিয়ে থাকি। আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছ থেকে শিখবো। আপনার বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সম্মানিত সভাপতি এবং সম্মানিত সাধারণ সম্পাদক, ওনাদের উদ্যোগে আমাদেরকে একটা সুন্দর একটা পথ তৈরি করে দেবার জন্য আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই জুয়েল আহমেদ। এই মুহূর্তে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রিপন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ঐতিহ্যবাহী সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার উদ্যোগে ক্রীড়া ধারাভাষ্যকার কর্মশালার সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার সাধারণ সম্পাদক জনাব কামরান ভাইকে এরকম একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। তো আজকে আমরা এখানে এসেছি বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন প্রাইভেট টেলিভিশন এবং বেতারের যে ধারাভাষ্যকার রয়েছেন তারা সুদূর থেকে এসেছেন, আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদেরকে শিখাবেন। ওনাদের কাছ থেকে আমরা শিখে অনেক দূরে এগিয়ে যাব এমনটাই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সুদূর বরিশাল থেকে আগত শাকের ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির আহমেদ। আমি পড়াশোনা করছি আর্মি আইবি সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট। আর কমেন্ট্রি বা ধারাভাষ্য এইটাতে আমি কখনো এর আগে ইউজ টু না, আর কখনো করিও নাই। আমার শ্রদ্ধেয় বোরহান স্যার উনি হচ্ছে আমাকে এই বিষয়ে কথা বলছেন, এই জন্য হচ্ছে আমি এই বিষয়ে আসার জন্য আগ্রহী হয়েছি। আর যেহেতু নতুন একটা সেশন আর আমি কখনো এই বিষয়ে আসি নাই, সো আমি ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করবো এবং পরবর্তীতে এগুলো কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমন্ত্রিত অতিথিবৃন্দের বক্তব্য শোনার জন্য। শুরুতে আমি মনে করছি যে এখানে ঘরোয়াভাবে আমরা ওনাদের হাতে ছেড়ে দিই, ওনাদের মধ্যে ছেড়ে দিই। ওনারাই আমাদেরকে আজকে কর্মশালা পরিচালনা করবেন যেহেতু, এবং ওনারাই আজকের সভাটাও পরিচালনা করবেন। ওনাদের মধ্যে আমরা সবকিছু ছেড়ে দিচ্ছি আজকে। আমরা হচ্ছে ওনাদের সন্তানের মতো আজকে। আসসালামু আলাইকুম। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার আয়োজনে এবং নিমন্ত্রণে আমাদের আজকের এই আগমন, আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া এবং কর্মশালা মানে কি, ইংরেজিতে ওয়ার্কশপ, বাংলায় কর্মশালা। আমরা হাতে কলমে কাজ করব, শিখবো, জানবো, নিজেদের অভিজ্ঞতাকে বিনিময় করব। দেখেন, শেখার ক্ষেত্রে একটা বিষয় কিন্তু আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত শেখার শেষ নেই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষ শেখে এবং এই শিক্ষাটা চলমান প্রক্রিয়া। কেউ যদি ভাবে যে আমার সব শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে, তাহলে কিন্তু সে বোকার স্বর্গে বাস করছে আর নিজেকে উন্নত করতে পারবে না, একটা জায়গায় গিয়ে আটকে যাবে। ক্রিকেটে ক্রীড়াঙ্গনে যেমন ভালোর শেষ নেই,
আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে 39 বল হাতে রেখে 8 উইকেটে জিতলেন, তাতেও শান্তি নেই। নেদারল্যান্ডের বিরুদ্ধে তো জেতারই কথা, কি এমন জয়? এরকম না, খালি যদি হেরে যেত দল তাহলে সমালোচনার ঝড় বইতো ফেসবুকে বা সর্বোচ্চ। এইটাই জীবন। আমি কথা না বাড়িয়ে আমাদের সিনিয়র কমেন্টেটর, বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটর্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা সেন্ট্রালি যে কমিটিটা রান করি, জনপ্রিয় ক্রীড়া ভাষ্যকার জাহিদুল ইসলাম বোরহান ওরফে বোরহান উদ্দিন মোল্লা এখন তার সেশনটা পরিচালনা করছে। আমরা খুব বেশি সময় পাবো না, কাজে আমরা আমাদের কথাবার্তা খুব চম্বক অংশগুলো বলবো। আপনারা সবাই যেহেতু অলরেডি কাজ করেন, এই অল্প কথায় বেশি বেশি করে বুঝবেন। ক বললে কলম, কালাম, এইরকম বুঝে নেবেন। বোরহান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল ইসলাম, আমার সহকর্মী, দীর্ঘদিনের সহকর্মী, আপনারা প্রত্যেকেই জানেন। তো আমার জন্য তিনি যে সেশন নির্ধারণ করেছেন হাফ অ্যান আওয়ার উইদিন দিস টাইম ফুটবল নিয়ে আমি কথা বলতে চাই। তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে কামরান ভাই যিনি এই উদ্যোগটা নিয়েছেন। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা কর্তৃক আয়োজিত এই কর্মশালা এবং আপনাদের এই বিশেষ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি এখানে থাকতে পেরে অনেক বেশি প্রাউড ফিল করছি। আসলে আপনাদের সাথে আমাদের ওইরকম কোনো পার্থক্য নেই। আপনারা হয়তো লোকাল বিভিন্ন জায়গায় কমেন্ট্রি করেন, আমরা হয়তো ন্যাশনাল যে মিডিয়া আছে সেখানে আমরা কাজ করছি। আপনারা একদিন ওই জায়গায় পৌঁছে যাবেন যদি আপনাদের মধ্যে স্ট্যামিনা থাকে, পার্সিভারেন্স থাকে। তো কাজ কিন্তু আমরা একটাই করি, সেটা হচ্ছে কমেন্ট্রি করা। আপনিও ফুটবল যখন কমেন্ট্রি করেন, ডিফেন্ডার বলেন, আমরাও সেই ডিফেন্ডার বলি, গোলকিপার বলি, মানে কোনো কিছু তো এরকম কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু আমরা একটু জায়গা কাজ করছি, আপনারা ধীরে ধীরে আশা করি যে আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন। তো ফুটবলের যে কমেন্ট্রি ক্রিকেটের থেকে সম্পূর্ণ আলাদা। আমি একটু আমার টপিক যেটা সেখানে আসতে চাই। ফুটবল কমেন্ট্রির ক্ষেত্রে আপনাকে একটু ফাস্ট কমেন্ট্রি করতে হয় এবং একজন খেলোয়াড়ের সাথে যেতে হয়। একজন খেলোয়াড় যখন বল নিয়ে তিনি ছুটবেন, আপনাকে কিন্তু তার সাথেই ছুটতে হবে। তিনি কোন জায়গা দিয়ে অ্যাটাক করছেন, এখানে যারা আছেন ফুটবলের যে ফিল্ড পজিশনগুলো আই থিঙ্ক যে প্রত্যেকেই জানেন। আমি যদি বলি যে রাইট উইং এর জায়গাটা কোনটা, কে বলতে পারবেন এখানে রাইট উইং? প্রতিপক্ষের যে মানে লেফট সাইড, জি রাইট ইউর একদমই। তো অনেকে তো জানেন। তো এই বিষয়গুলোকে যখন আপনি এই টেকনিক্যাল টার্মগুলোকে একেবারে মানে অন স্পট ব্যবহার করতে পারবেন, তখন আপনার কমেন্ট্রি কিন্তু আরো বেশি প্রাণবন্ত হবে। আমি ফুটবলের যে স্টার্টিং বা আপনি যখন কমেন্ট্রি শুরু করবেন, তখন মানুষের যে চাহিদা থাকে, আপনার যারা লিসনার তাদের চাহিদা থাকে যে ওয়েদার কন্ডিশনটা কি, মাঠের কি অবস্থা। আমার মনে হয় আপনারা এগুলো দিয়ে শুরু করেন, তাই না? মাঠ কোন অবস্থা আছে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারগুলো মানুষ জানতে চায়। দেন যখন শুরু হয়, আপনি উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনি নিজ দায়িত্বে সেগুলোকে সংগ্রহ করে নেবেন। জার্সি নাম্বার যেগুলো থাকবে সেগুলোকে আপনি অবশ্যই পাশে লিখে নেবেন, কেননা আপনি দূর থেকে কমেন্ট্রি করবেন। মাঠের মধ্যে কোন খেলোয়াড়টি, তার নাম কি, এভাবে চেনাটা কিন্তু একটু মুশকিল হয়ে যায়। বাট জার্সি নাম্বার যেহেতু একটু ক্যাপিটাল লেটারে লেখা থাকে, সেগুলো যখন আপনি মিলাতে পারবেন যে 45 কি, আপনার এখানে 45 লেখা আছে, আরমান, সাপোজ আরমানকে আপনি টপ করে বলে দিতে পারছেন। কখনো কখনো দেখা যায় যে যখন বল নিয়ে মানে বল পাসিংটা খুব দ্রুত হয়, তখন খেলোয়াড়দের নাম বলতে গিয়ে ওইভাবে আপনি হাত পাচ্ছেন, কার নাম বলবো, তখন আপনাকে একটু টেকনিক্যালি এই জায়গাগুলোকে মানে অ্যাভয়েড করে আপনি খেলায় চলে আসবেন। যেমন আপনি নাম বলতে পারছেন না, ডান প্রান্ত থেকে বলটাকে মানে থ্রু করে বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্তে, এখন বাম প্রান্তে কার কাছে দিয়েছেন, খেলোয়াড়টি কিন্তু আপনি চিনছেন না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে কিন্তু কমেন্ট্রিটা চালিয়ে যেতে হবে। যখন আপনি অফ হয়ে যাবেন, শ্রোতারা কিন্তু আপনাকে মানে অন্যভাবে মানে বিশ্লেষণ করবে। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো মানে সেন্স অফ আর্জেন্সি অ্যাজ এ কমেন্টেটর, তারপরে আপনার মানে ইন্টেলিজেন্সি, এই জায়গাগুলোকে আপনাকে প্রয়োগ করতে হবে। সেই জায়গাগুলোতে আপনি আরমানের পায়ের থেকে বল ডন পেয়েছে বা সাপোজ সাইফুল পেয়েছে বা করিম রহিম যাই বলেন না কেন, আপনি খেলোয়াড়টিকে মানে বাছাই করতে পারছেন না, কিন্তু আপনি অ্যাটাকে থাকবেন। ডান প্রান্ত দিয়ে আবহান লিমিটেডের আক্রমণ বা বাংলাদেশ আক্রমণ করছে, এই যে মানে স্টপ না হয়ে গিয়ে আপনি দেখবেন যে কোন দল আক্রমণ করছে, সেখানে ব্যাপারটা আপনি তুলে ধরবেন।
দেন আপনার রানিং কমেন্ট্রিটা হচ্ছে আপনাকে আপনার প্লেসমেন্ট গুলো, যখন আপনি ফিল্ড পজিশন গুলোকে জানেন, কোন পজিশনে মানে মাঠে একটা ফুটবল মাঠে মানে কি ধরনের পজিশন হয় বলতে পারবেন কেউ? ফিল্ড পজিশন গুলো কি কি? গোলকিপার, রাইট ব্যাক, লেফট ব্যাক, স্টপার ব্যাক। স্টপার ব্যাকের পজিশনটা কোথায়? যদি আপনি যদি এটাকে পিকচার আকারে নিজের মনের মধ্যে আর্লি মানে স্টেজে গেঁথে নিতে পারেন যে আসলে কে কোন জায়গায় খেলে, কোন খেলোয়াড়টিকে। সাইফুল সে হচ্ছে ডান প্রান্তে, সে হচ্ছে অ্যাটাকিং জোনে খেলে। যখনই এই প্রান্তে বলটা চলে আসবে, আপনি ফার্স্ট অফ অল আপনি সাইফুলকে কিন্তু খুঁজবেন। এই যে সেন্স অফ আর্জেন্সি, এবং আপনাকে যে এই ব্যাপারটি মাথার মধ্যে নিতে হবে উইদিন শর্ট টাইম, তাহলে আপনাকে কি করতে হবে? খেলোয়াড় সম্পর্কে জানতে হবে যে কোন খেলোয়াড়টি কোন জায়গায় খেলে। সত্যি কিনা? আপনি কি সবসময় একজন স্টপার ব্যাককে অ্যাটাকিং জোনে পাবেন নাকি? এখন যদি কেউ বল মানে ফরওয়ার্ড পজিশনে পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাকে অ্যাটাকিং জোনের খেলোয়াড়কে ফাইন্ড আউট করতে হবে যে আসলে অ্যাটাকিং জোনে কে খেলে। এখন লেফট উইং এর জায়গায় কে খেলছে, বলটা যদি কেউ মিডফিল্ড থেকে সামনের দিকে বাড়ায় লেফট উইং এর জায়গায়, সেখানে কে খেলছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। তো যখন আপনি দেখবেন যে আপনি যখন ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল পর্যায়ে কমেন্ট্রি করবেন, প্লেয়ার যে লিস্ট থাকে ওখানে লেখা থাকে কে কোন পজিশনে খেলে। এই ব্যাপারটা কিন্তু আপনি তাৎক্ষণিকভাবে ধরে ফেলতে পারবেন যে অ্যাটাকিং জোনে কে খেলছে। তারপর আপনার সেন্ট্রাল মিডফিল্ডার কে সেখানে আছেন, এই নামগুলোকে জানেন আপনারা? এই পজিশনগুলো জানেন? সেন্ট্রাল মিডফিল্ডারটাকে, অ্যাটাকিং থার্ড, এগুলো জানেন? আপনাকে এই টেকনিক্যাল টার্মগুলো অহরহ ব্যবহার করতে হবে, কারণ ধারাভাষ্য কিন্তু অনেকেই দিবে। আপনি কেন তার চেয়ে মানে আলাদা হবেন এই জন্যই যে আপনি সেন্স অফ আর্জেন্সিটাকে প্রয়োগ করতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি টেকনিক্যাল মানে টার্মগুলোকে ব্যবহার করতে পারছেন এবং ফিল্ড পজিশনগুলোকে ব্যবহার করতে পারছেন। আমি অনেকেরই কমেন্ট্রি শুনি, অনেক সময় ফুটবল কমেন্ট্রি করে বিভিন্ন অনলাইনে, এই যে বল ডান প্রান্ত থেকে বাম প্রান্ত অ্যাটাক করছেন অমক, মানে কোনো জায়গায় মানে পজিশনটা বলতে পারছে না, এবং কোন খেলোয়াড়টিকে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোন খেলোয়াড়ের পায়ে বল সেটাকে ফাইন্ড আউট করা। যেটা তাৎক্ষণিকভাবে বলতে পারেন এটা আপনার জন্য মুনশিয়ানা, অনেকে হয়তো বলতে পারে না, কিন্তু বলতে না পারলে আমি যেটা বললাম যে আপনাকে রানিং কমেন্ট্রির মধ্যে থাকতে হবে। আপনি বললেন বাংলাদেশ আক্রমণে, এখন কার মাধ্যমে আক্রমণ বাংলাদেশ গিয়েছে আপনি তাৎক্ষণিকভাবে ধরতে পারছেন না, একবার চোখ বুলিয়ে নেবেন জার্সি নাম্বারটা কি। তার মানে কি আপনার আইসাইট অ্যান্ড ফোকাস সবসময়ের জন্য আপনার মাঠের মধ্যে থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ধারাভাষ্যকারের জন্য। দেন আপনাকে মডিউলেশনের যে ব্যাপারটা, আমি টেকনিক্যাল টার্মগুলো অনেকগুলোই আমি ব্যবহার করতে চেয়েছিলাম, বাট উইদিন শর্ট টাইম আসলে খুব বেশি ব্যবহার করা যাবে বলে আমার মনে হয় না। আপনারা কি জানেন ফলস লাইনটা কি ফুটবলের ক্ষেত্রে? ফলস লাইন, অ্যাটাকিং জোন থেকে যখন বলটাকে সামনে বাড়ানো হয়, সাধারণত স্টপার ব্যাকদের একটু সামনে, যারা মানে অ্যাটাক করবে, যারা জাস্ট যে দল অ্যাটাক করবে প্রতিপক্ষের যে স্টপার ব্যাক তার সামনের যে অংশটা, আপনারা কি জানেন যে একজন খেলোয়াড় অ্যাটাকিং জোনের খেলোয়াড় কখন অফসাইডের ট্র্যাপ সে ট্র্যাপ আটকে যায়? অফসাইডের ট্র্যাপ কখন আটকে যায়? কামরান কই? অফসাইডের ট্র্যাপে আটকে যায় কখন? যখন লাস্ট ম্যান, আপনার অপোনেন্টের লাস্ট ম্যান যখন সামনে এগিয়ে যায়, তারপরে যখন আপনি বলটাকে রিসিভ করেন বা তাকে আপনি বাইপাস করে যখন আগে চলে আসেন, লাস্ট ম্যান পর্যন্ত কিন্তু একজন রেফারি অপেক্ষা করে যে আসলে সে কি মানে এগিয়ে গিয়েছে কিনা, তাকে বাইপাস করে গিয়েছে কিনা। হ্যাঁ, বল তো অবশ্যই থাকতে হবে। তো মানে এই ব্যাপারগুলো, এই যে মানে কিছু রুলস রেগুলেশন শামসুল ভাই গুলো আমাকে মানে জাস্ট ধারাবাহিকভাবে দিয়ে দিয়েছে রুলস। হ্যাঁ, অফকোর্স আমি সেটা নিয়ে যাচ্ছি। তো রুলস রেগুলেশনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে আমার কথার মধ্যে দিয়ে কিন্তু কয়েকটা ব্যাপার আপনারা মানে নিয়ে নিতে পারেন। একটা হচ্ছে আপনার টেকনিক্যাল টার্ম লিখে রাখতে পারেন, টেকনিক্যাল টার্মটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যখন প্রতিপক্ষ অ্যাটাক করে, অ্যাটাক করার সময় স্টপার ব্যাকের যে সামনের অংশটা, হ্যাঁ মানে আপনাকে বলি অ্যাটাকিং থার্ড, লেফট উইং বা রাইট উইং যে জায়গাটা থাকুক না কেন, যখন আপনাকে বলটা মানে পাস করে দিবে, থ্রো করে দিবে, মানে টোকা দিয়ে, আমরা বলি না টোকা দিয়ে সামনে বাড়িয়ে দিয়েছেন, সামনে বাড়িয়ে দেওয়ার মানে একেবারে ওই স্টপার ব্যাকের সামনের অংশটা, স্টপার ব্যাকের তখন ফলস নাইনের বলা হয় কি ফলস নাইন পজিশনে তিনি চলে গিয়েছেন।
মানে স্টেপার ব্যাকের যে সামনের অংশটা, ওটাকে বলা হয় শুটিং জোন। শুটিং জোন সামনে সামনে শুটিং, না 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 শুটিং জোন, ওটাকে আপনি বলতে পারেন শুটিং জোন। হ্যাঁ হ্যাঁ, সেন্টার ফরওয়ার্ড, রাইট ওয়ার্ড, মানে অ্যাটাকিং জোনের যে সেন্টার ফরওয়ার্ডটা, হ্যাঁ একেবারেই, এবং ওটাকে আমরা বলি শুটিং জোন। আপনি এটাকে বিভিন্ন ভাবে মানে অ্যানালাইজ করতে পারেন যদি আপনার মধ্যে ওরকম মানে শব্দের ভান্ডার থাকে, এবং এই টেকনিক্যাল টার্মগুলো মাস্ট। আমি দেখি অনেককেই যে ফুটবল বা ক্রিকেট যে কোনো ক্ষেত্রেই ওই শামসুল ইসলাম বলে বা ওই চৌধুরী জাফরুল্লাহ শারাফত বা আলফাজউদ্দিন আহমেদ বলে কোন একটা টেকনিক্যাল টার্ম, আমাকে ওটা বলতে হবে বাই ফোর্স। কিন্তু কোন পজিশনে বলছেন আপনি তো মানে মাথাটা পায়ে লাগাতে পারেন না নাকি? এটা কি সম্ভব নাকি? কিন্তু আমরা অনেকের ক্ষেত্রে দেখি লোকাল কমিউনিটি যারা করে যে কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে একটা টেকনিক্যাল টার্ম ব্যবহার করে। আপনারা অবশ্যই এখান থেকে বের হয়ে আসবেন। আমার কাছে মনে হয় বর্তমান প্রযুক্তির যুগ, প্রযুক্তির উৎকর্ষতা অনেক বেশি, আমরা এটা জানি। এই যে মানে আপনি সার্চ দিলেই পাবেন, ব্যাখ্যা সহ পাবেন যে কোন জায়গায় কোন ভিডিও, হ্যাঁ ভিডিও পাবেন। সুতরাং আপনার ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। আপনি হয়তো এই মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আপনি এটা দিয়ে পার পাবেন, কিন্তু যখন আপনি ন্যাশনাল মিডিয়া কমেন্ট্রি করবেন তখন কিন্তু এটা দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনার পাশে শামসুল ইসলামের বসা থাকবে, আপনার পাশে আলফাজউদ্দিন আহমেদের বসা থাকবে, দেন আপনাকে নিয়ে কিন্তু প্রথম নেগেটিভ মার্কিং চলে আসবে। সুতরাং আপনাকে ইউ হ্যাভ টু নো, মানে স্পটটাকে আপনার জানতে হবে যে আসলে কি এটা সঠিক স্পট কিনা। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অর্থাৎ ভুল ভাল কোনো তথ্য, তারপরে হচ্ছে টেকনিক্যাল টার্মগুলো ব্যবহার করা বিভিন্ন জায়গায়, এগুলো থেকে বিরত থাকবেন। আপনি খুব ইংলিশ ব্যবহার করছেন, ইংরেজি টার্মগুলোকে ব্যবহার করছেন, কিন্তু আপনি ভাবছেন আমি খুব স্মার্ট কমেন্টেটর। না, নট লাইক দ্যাট। আপনি অবশ্যই সঠিক জায়গায় সঠিক টেকনিক্যাল টার্মটাকে ব্যবহার করবেন। আর ইউ ক্লিয়ার কি বলতে চাচ্ছি? তাহলে আমি কয়টা বিষয় বললাম স্টার্টিং এ, মানে ইউ হ্যাভ টু ডিফাইন দ্য ওয়েদার কন্ডিশন অফ দ্য গ্রাউন্ড। মাঠের যে মানে কন্ডিশনটা আছে আপনাকে এটা বর্ণনা দিতে হবে। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। কারণ হচ্ছে একজন দর্শক, একজন শ্রোতা, তারা জানতে চায়, তারা বুঝতে চায় যে ওয়েদার কন্ডিশনটা কি আছে, খেলা কি হবে কি হবে না। তারপরে যদি ওয়েদার এরকম ভারী থাকে তাহলে কোন দলের জন্য আদর্শ হতে পারে। আমরা সাধারণত বলি যে ভারী মাঠ হলে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সুবিধা হয়, এরকম আমরা অভ্যস্ত এরকম পরিবেশে। যাই হোক, তো এই ব্যাপারগুলো আপনাকে নিয়ে আসতে হবে। দেন ওই দলের যে দুটি দলের খেলা হচ্ছে সে দলের মধ্যে কি প্লেয়ার কে ভাইটাল রোল প্লে করতে পারে তার সম্পর্কে একটু তথ্য দিয়ে দিলেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কোন ফরম্যাটে কোন দল খেলছে, ফরম্যাটটা বোঝেন তো? ফরমেশনটা হ্যাঁ 4-4-2, 4-3-2 আমরা এরকম বলি না? তো আর্লি স্টেজে আপনাকে এটা বলতে হবে যে কোন ফরম্যাটে মানে ফরমেশনে কোন দল খেলছে তারা। হ্যাঁ, তারপর আপনি গোলরক্ষকের নামটা বললেন, তার কিছু স্ট্যাট দিলেন, তার কিছু পরিসংখ্যান দিলেন, যে হচ্ছে স্পটলাইটে থাকা খেলোয়াড় তার কিছু পরিসংখ্যান দিলেন, যে দুটি দল অংশগ্রহণ করছে সেই দুটি দলের কিছু পরিসংখ্যান দিলেন আপনি, এবং তাদের অতীত রেকর্ড কি ছিল, হেড টু হেড তাদের কি অবস্থান ছিল। এই ব্যাপারগুলো বোধহয় আপনারা করেন সবাই, তাই না? মানে এইগুলো হচ্ছে ম্যাটেরিয়ালস আপনি অফকোর্স, হ্যাঁ, এবং এগুলোকে আপনি অবশ্যই ব্যবহার করবেন ধারাবাহিকভাবে, গ্রাজুয়ালি। এই যে মডুলেশন আমি আসছিলাম, মডুলেশনটা হচ্ছে এরকম, মানে ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর কমেন্টেটার্স, আইদার ন্যাশনাল আর লোকাল, যেখানেই হোক না কেন। আপনি যদি গোল হওয়ার সময় একই রকম টোনে কথা বলেন, আবার খেলা যখন মানে মিডলে যখন মানে বিল্ড হচ্ছে খেলা, ঠিক তখন যদি একই স্টেজে একই মানে টোনে কথা বলেন তাহলে কি মানে ভালো লাগবে? গোল হওয়ার সময় তো আপনাকে একটু ডান প্রান্ত দিয়ে আক্রমণ, এই যে মানে একটা উত্তেজনা, এক্সাইটমেন্ট আপনার কণ্ঠের মধ্যে নিয়ে আসা, গোলমুখে কিক এবং গোল, আপনি তো বলেন এবং গোল, তাহলে কি ব্যাপারটা হবে? তাহলে একজন কমেন্টেটরের যে ভয়েস রেঞ্জ, মডুলেশন মাস্ট নিডেড। কিন্তু আবার এমন ভাবে চিৎকার করলেন মানুষ, মানে শ্রোতা যারা আছে, দুটো শব্দ আছে, ক্যাকোফনি এবং অ্যাওফনি, পরিচিত আছে কি আপনাদের এই দুটো শব্দের সাথে? জানেন কিনা? যখন শ্রোতারা হেডফোন দিয়ে আপনার কমেন্ট্রি শুনবে, আপনি এমন ভাবে চিৎকার করলেন, শাউট করলেন, তার মানে সে রাখতে পারলো না মানে হেডফোন, ইয়ারফোন, এটা একটা যেমন। আবার এমন আস্তে আপনি বললেন যেটা হচ্ছে মানে সে শুনতে পারলো না। সুতরাং আপনাকে একটা স্টেজ নির্ধারণ করতে হবে, একটা রেঞ্জ নির্ধারণ করতে হবে, হ্যাঁ, সেটাকে স্ট্যান্ডার্ড মানে মেনটেন করতে হবে, তাহলে শ্রোতাদের কাছে এটা এওফনি হয়ে ধরা দিবে।
মডুলেশন ইজ মাস্ট, লিখতে পারেন, মডুলেশনটা গুরুত্বপূর্ণ, এটা লিখে নিতে পারেন। তাহলে আমি প্রথম বললাম হচ্ছে আপনার ওয়েদার কন্ডিশন বর্ণনা, খেলোয়াড়দের যে স্টার্ট, আপনি দুই দলের যে হেড টু হেড বর্ণনা, এগুলো দিয়ে আপনি শুরু করবেন। তারপরে খেলা যখন শুরু হয়, ইংরেজিতে একটা টার্ম ব্যবহার করা, এটা কি, শুরু হওয়ার টার্মটা কি বলতে পারেন কেউ? খেলা যখন শুরু হয়, কোন একটা দল তো শুরু করে সেন্টার থেকে, ওই শুরু করাটাকে কি বলা হয়? কিক অফের মাধ্যমে, রাইট? এইগুলোই মানে আপনি আপনার এত বেশি ইংরেজি ব্যবহার করার দরকার নাই তো, যে টার্ম গুলো আছে সেগুলোকে আপনি ব্যবহার করেন স্মার্টলি, জায়গা মতো। কিক অফের মাধ্যমে যখন খেলা শুরু হলো, তখন তো আপনি মানে কমিউনিটির মধ্যে ঢুকে গেলেন। এরপরে আপনার ফিল্ড পজিশন গুলোকে আপনি বলার চেষ্টা করবেন বারবার। কি কি বলবেন আপনি ফিল্ড পজিশন গুলো? স্টপার ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক, তারপরে সেন্টার মিড। আচ্ছা আচ্ছা, একজন খেলোয়াড় যখন বডি বরাবর তার পাটাকে নিয়ে আসে, ওটা তো ফাউল হয়। কিন্তু এটা আপনি যদি আপনাকে টার্মে বলতে বলা হয়, তাহলে আপনি কি বলবেন? হাই ফুট ব্যবহার করা। হাই ফুট অলওয়েজ মানে খারাপ, ফাউলের আওতায় পড়বে। আরেকটা কমন জিনিস আছে মানে ফাউলের ক্ষেত্রে, মানে পেছন থেকে বাধা দেওয়া, মানে পেছন থেকে পুশ করা, এই ব্যাপারটি। তো এই যে পুশিং ফ্রম ব্যাক, এই ব্যাপারগুলো যখন আপনার শব্দ ভান্ডার থাকবে, হ্যাঁ, ব্যাক ট্যাকেল, এগুলো আপনি এমনিতে ব্যবহার করতে পারবেন। তাহলে তার মানে কি, আপনাকে অবশ্যই একজন মানে শিক্ষিত মানুষ হতে হবে এবং ইংরেজি জানতে হবে সঠিক উচ্চারণে। এখানে অনেকেই কথা বলেছে, আমি আসলে আপনার অন্যভাবে নিয়েন না। বেতার শব্দটা উচ্চারণ করতে গিয়েও কিন্তু আপনাদের এই যে আঞ্চলিকতা, এটা আপনাদের অপরাধ না, আমাদেরও কিন্তু এরকম প্রবলেম অবশ্যই ছিল, এখনো আছে। আমরা উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু ওভারকাম ইট। আপনাদেরকেও এইরকম মানে লেভেল বেস্ট ট্রাই করতে হবে। বেতারটাকে আপনি বেতারে কমেন্ট্রি করতে যাচ্ছেন, বাট বেতারটাকে যদি আপনি বলেন বেতার, তাহলে কি মানে বেতারের লোকজন কি মাইন্ড করবে না? এখন কি আপনাকে পরবর্তীতে সুযোগ দিবে? সো সঠিক উচ্চারণে সঠিক টেকনিক্যাল টার্মগুলোকে সঠিকভাবে ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে আপনার ধারাভাষ্য অনেক বেশি স্পেল বাউন্ড, মানে প্রাণবন্ত হবে। কয়টা পয়েন্ট গেল তাহলে? নোট ডাউন করছেন? 7টা। হ্যাঁ, নেক্সট হচ্ছে এই যে গ্যালারি অ্যাটাচমেন্ট। গ্যালারিতে দর্শকের উপস্থিতি আছে, আপনি একটু মানে বর্ণনা দিলেন কোন পাশের গ্যালারিতে কি অবস্থা আছে, কোন দিকের গ্যালারিতে বেশি সংখ্যক দর্শক থাকে, দর্শক আছে, সেগুলো একটু তুলে ধরলেন, দর্শকদের উন্মাদনার কথা তুলে ধরলেন। এই বিভিন্ন ব্যাপারগুলো যখন খেলাটা একটু বন্ধ থাকবে, বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে ব্যাপারগুলো শামসুল আপনাদেরকে বলবে, যখন একটি বল মানে শেষ হয়ে যায়, তখন আপনি কোন ম্যাটেরিয়ালস গুলোকে নিয়ে আসবেন। লাইক দ্যাট ফুটবলের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ফুটবল ফাউল হওয়ার কারণে তখন দেখা যাচ্ছে যে খেলাটা সামনের সময়ের জন্য বন্ধ থাকে, কেননা সেট আপ রেডি করতে হয়। দেন আপনি কি বলবেন? এই ব্যাপারগুলো তুলে নিয়ে আসবেন। আপনি কিছু সাহিত্য দিয়ে সেগুলোকে ফুটে তুলবার চেষ্টা করলেন। তারপরে কোন দল কতটি ফাউল করলো, এই স্টাইলটাকে নিয়ে আসতে পারলেন, যদি নিয়ে আসতে পারেন যদি তাৎক্ষণিকভাবে, এই ব্যাপারগুলো আপনাকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আপনি কতটা জ্ঞানী, কতটা স্মার্ট, ওই অবসর সময় কিভাবে আপনি ব্যবহার করছেন এবং সেই সময় আপনি কি ধরনের কথা বলছেন, তা দিয়ে একজন বোদ্ধা, শ্রোতা, দর্শক, ম্যানেজমেন্ট আপনাকে মূল্যায়ন করবে। রাইট? আপনি একদম বাকদুম বলতেছেন না, কাজের কথা বলছেন নাকি জুৎসের কথা বলছেন, কন্টেন্টের বাইরে গিয়ে কিছু বলছেন, সবই বিচার্য। এখন যে বিষয় ভিত্তিক টু দ্য পয়েন্টে সময়ের কথা সময়ে বলবে, সে ওর চেয়ে বেশি মার্ক পেয়ে এগিয়ে যাবে। আমি তো এই ব্যাপারটি বলেছি যে সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড সেন্স অফ টাইমিং। শামসুল যেটা বললো, সেন্স অফ আর্জেন্সি অ্যান্ড সেন্স অফ টাইমিং। টাইমিং এর উপরে সেন্স থাকতে হবে, কোন জায়গায় কোন কথাটা বলতে হবে, স্পট অন হতে হবে আপনাকে। আমি একটি বিষয় বোধহয় অ্যাভয়েড করে গিয়েছি, রেফারি, তার প্রসঙ্গটা বলতে হবে, কারা পরিচালনা করছেন, এই ব্যাপারটা তুলে আনতে হবে। তাদের যদি কোনো পরিসংখ্যান থাকে জানা আপনার, আপনি বলতেই পারেন কোন রেফারি তিনি মানে ম্যাচ পরিচালনা করছেন, তিনি কোথায় পরিচালনা করেছিলেন, তিনি কি ফিফার তালিকাভুক্ত কিনা, মানে তার অবস্থানটা জানান দেওয়া, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। হট টু সে অর নট টু সে,
হ্যাঁ হ্যাঁ, Of course, why not? সে কোথায় কোথায় ম্যাচ পরিচালনা করেছে। রেফারি সম্পর্কে বললে দর্শক মনে রেফারি সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন হবে, হ্যাঁ। খেলাটা তারা উপভোগ করবে, রেফারি সাধারণ ভুলগুলোকেও তখন তারা মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এগিয়ে যাবে, মাঠের পরিবেশ ভালো থাকবে। আপনারা তো বেশিরভাগই লোকালে কাজ করেন, লোকালে রেফারি সম্পর্কে আপনি যদি সমালোচনা মুখর হয়ে যান, আপনার ওই কথা শুনে তো দুই গ্রামবাসীতে গন্ডগোল লেগে খেলা পণ্ড হয়ে যাবে। তো কি বলবো আর কি বলবো না এই বিষয়ে এখন বলবেন। একদমই তাই, মানে যে বিষয়গুলোকে মানে অতিরঞ্জন হয়ে যাবে, যেগুলো মানুষের মনের মধ্যে এক ধরনের খারাপ ইম্প্যাক্ট করবে, সেই ব্যাপারগুলো অবশ্যই বলবেন না। একজন খেলোয়াড় সম্পর্কে এত বেশি নেগেটিভ বলার কোনো দরকার নেই। তিনি একদমই কিছু পারেন না, তাকে আজকে পাওয়াই যাচ্ছে না খুঁজে, এই যে যে মানে কথাগুলো বিভিন্ন সময় আপনারা ব্যবহার করেন, এগুলো করার দরকার নেই। এগুলোতে কারণ কি হয় জানেন, যে আপনার কথার মাধ্যমে কিন্তু একজন খেলোয়াড়কে এভালুয়েট করা হয় এবং তার সম্পর্কে মানে মানে তথ্যগুলো, হ্যাঁ, এখন যদি আপনি তাকে একদম নেগেটিভ ভাবে উপস্থাপন করেন, তাহলে কিন্তু মানে আপনার তার পক্ষের কিছু শ্রোতা কিন্তু আছে, তার বিপক্ষেরও আছে। হয়তো আপনি তার বিপক্ষের কিছু শ্রোতাকে আপনি মানে খুশি করতে পারবেন, বাট হ্যাঁ, কিন্তু তার যে পক্ষের শ্রোতা বন্ধুরা মানে শ্রোতা যারা আছে, তাদেরকে কিন্তু আপনি ওইভাবে খুশি করতে পারবেন না। সো আপনাকে মনে হয় যে খুব বেশি তীর্যক সমালোচনা না করা, কনস্ট্রাকটিভ সমালোচনা লিখে নিতে পারেন, কনস্ট্রাকটিভ সমালোচনা থাকতে হবে। হ্যাঁ, ক্রিটিসাইজ। আপনাকে আপনাকে অবশ্যই খেলার মধ্যে থাকা এটা গুরুত্বপূর্ণ। আপনি খেলার মধ্যে না থেকে মানে বাইরের ব্যাপারগুলোকে বেশিভাবে আপনি চর্চা করছেন। আমি আপনাকে বলতে বলছি যে আপনি যখন খেলা একটু সময়ের জন্য বিরত মানে সময় নেবে, বা একটা ফাউল ইনফ্রিজমেন্ট বা একটা পেনাল্টি কিক বা যে কোনো কিছু, ওই মুহূর্তটা আপনি কি করবেন? কথা বলবেন, ঠিক আছে, কিন্তু কথাগুলো প্রাসঙ্গিক হতে হবে। আপনি খেলার মধ্যে না থেকে রানিং মানে ফুটবলটা চলছে, চলমান আছে, অনগোয়িং, আপনি অনেক কথাবার্তা বলছেন, একজন খেলোয়াড়ের পরিসংখ্যান দেওয়া শুরু করছেন, এটা কি মানে মানুষ শুনবে? আপনাকে অবশ্যই আগে খেলাটাকে প্রায়োরিটি দিতে হবে, দেন আপনাকে যখন মানে পরিসংখ্যানের কোনো বিষয় আপনার সামনে চলে আসবে, দেন জাস্ট ইউ উইল প্রোভাইড সাম ইনফরমেশন। আর ক্লিয়ার? খেলার মধ্যে মানে রানিং অনগোয়িং খেলা অবস্থায় পরিসংখ্যানে না যাওয়াটাই ভালো। এটাকে আরো সহজ করে বলা, একটা দুর্দান্ত অ্যাটাক হচ্ছে গোল মুখে, আর আপনি বলতেছেন এই বশির তো 94 সালে লন্ডনের মাঠে চমৎকার খেলেছিল, দুটো গোল করেছিল, এদিকে গোল হয়ে যাচ্ছে। এই গোল্ডেন টাচ মোমেন্টটা ক্যারি না করে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছেন ওই সময়, তাহলে এটা স্বাভাবিকভাবে আপনারা সবাই বোঝেন। বাট এটা বোঝার পরেও কেউ কেউ আমরা এড়িয়ে যাই, ভুলে যাই, হয়তো ওই তথ্যটা আমার স্টাডি করা আছে ওইটাই বলাকে ফরজ মনে করে ওইটাই বলতে থাকি, মূল কাজ বাদ দিয়ে। একদমই তাই। তো এই ব্যাপারগুলো থেকে আমরা অবশ্যই বের হয়ে আসব। আপনারা কি জানেন ফ্রি কিক এবং ইনডিরেক্ট ফ্রি কিক কি? কামরান ভাই কই? অ্যাজ এ রেফারি আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আপনি ভালোভাবে জানেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই, ফ্রি কিক এবং ইনডিরেক্ট ফ্রি কিকটা কি? আমরা কিন্তু বলি ফ্রি কিক, ইনডিরেক্ট ফ্রি কিক, কিন্তু বুঝে বলি না আসলে অনেক ক্ষেত্রে। ফ্রি কিকটা কি? অবশ্যই গোল হয় ফ্রি কিক থেকে। রাইট ওয়ার্ড। কোনো একজন খেলোয়াড়ের টাচ হতে হবে। ইনডিরেক্ট ফ্রি কিক সাধারণত যখন আমরা দেখি যে স্টপার ব্যাক বা নিজের দলের খেলোয়াড় যখন গোলরক্ষককে পাস দেয়, নর্মাল যে মানে ফাউলগুলো হয়ে থাকে, খুব মারাত্মক কোনো কিছু না, সেক্ষেত্রে ইনডিরেক্ট ফ্রি কিক থেকে আপনাকে গোল করতে হলে কোন একজন খেলোয়াড়ের স্পর্শ লাগতে হবে, তারপর যদি বল নেটে যায় তো সেক্ষেত্রে মানে গোল হবে। এই ব্যাপারটি কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ, আমরা বুঝেই উঠতে পারি না মানে কমেন্ট্রির ক্ষেত্রে যে কোনটা ফ্রি কিক এবং কোনটা ইনডিরেক্ট ফ্রি কিক। তো আসলে মানে অনেক কথা বলার থাকে, মানে আধা ঘন্টা আসলে কমেন্ট্রিটাতে কিছুই হয় না, আপনাদেরও কিছু হয় না। আমরা তো আপনাদের দেখি কথা বলতে শুরু করলে কথা আসতেই থাকে। তো তারপর আমার কাছে মনে হয় যে মানে কিছু বিষয় আপনাদেরকে দিতে পেরেছি, যে ব্যাপারগুলো আপনাকে অবশ্যই প্রাইমারি স্টেজে আপনাকে প্রয়োগ করতে হবে। দেন একজন ভালো কমেন্টেটর হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, হার্ড ওয়ার্কার ডেফিনেটলি। আমি 11 বছর সাধনা করার পরে বাংলাদেশ বেতারে ধারাভাষ্যকার হয়েছে এবং এই গল্পগুলো তারা জানে
আমি কোনো এক সময় যদি সুযোগ পাই পরবর্তীতে বলবো, আপনারা সবাই ইমোশনাল হয়ে যাবেন যে আমি কিভাবে মানে কমেন্ট্রিতে এসেছি। এবং সবার উপরে হচ্ছে গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ হতে হবে। আপনি যে একজন ধারাভাষ্যকার, আগে ধারাভাষ্য সেক্টরে কারা ধারাভাষ্য দিত? স্পিকার শামসুল হুদার মতো লোক তারা কমেন্ট্রি করেছেন, আতাউল হক মল্লিকের মতো লোক কমেন্ট্রি করেছেন, মঞ্জুর হাসান মিন্টু, নূর আহমেদ, এরা কারা হাই প্রোফাইল। আপনারা তাদের প্রতিনিধিত্ব করবেন বা করছেন, সুতরাং আপনাকেও ওইভাবেই চলতে হবে, ওইভাবেই মেনটেন করতে হবে নিজেকে। মানুষের সামনে প্রেজেন্ট করতে গেলে যেন মানুষ বলে যে না, আসলে তার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। তারপরে আপনাকে হার্ডওয়ার্ক, প্রথম আমি বললাম উচ্চারণগত ব্যাপারটা আপনাকে অবশ্যই মানে দেখতে হবে, শব্দের ভান্ডার থাকতে হবে, শব্দ নিয়ে খেলা করতে হবে। একই শব্দের প্রয়োগ বারবার শ্রোতারা কিন্তু নেবে না, নতুনত্ব নিয়ে আসতে হবে। তারপরে যে খেলার কমেন্ট্রিটা আপনি করছেন, রুলস এন্ড রেগুলেশন, সেগুলো জানতে হবে, আপডেটেড থাকতে হবে, কোন রুলটা পরিবর্তন হয়েছে, কোন ঘটনাটা কোথায় ঘটেছে। এবং ধারাভাষ্যকাররা এমন যে আসলে শুধুমাত্র আপনি খেলার ব্যাপারটা যে জানবেন তা না, একটু দেশে খেলা হচ্ছে, দেশের ভৌগোলিক অবস্থান, ওদের ওয়েদার কন্ডিশন, ওদের ফুড, ওদের ড্রেস, অনেক কিছু আপনাকে জানতে হয়, ওদের কালচার, এগুলো আপনাকে জানতে হয়। তার মানে কি, এগুলোর জন্য আপনাকে স্টাডিয়াস হতে হবে, স্টাডি করতে হবে প্রচুর পরিমাণে। মেধাবী হতে হয় একজন ধারাভাষ্যকারকে, কারণ তাৎক্ষণিকভাবে তাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হয়। একটা ভুলকে ওভারকাম করার জন্য আপনাকে কিছু শব্দ ব্যবহার করতে হয়, হ্যাঁ, সৃজনশীল মানে মেধা থাকতে হয়। এই ব্যাপারগুলোই, আরো যে বললাম যে মডুলেশন থাকতে হয়, শব্দের সঠিক চয়ন, সঠিক প্রয়োগ, এই ব্যাপারগুলো অবশ্যই আনতে হবে। শামসুল ভাই আমাকে মানে ফিনিশ করার জন্য বারবার ইঙ্গিত দিচ্ছে, কারণ আমাদের তো আসলে একটু পরেই আমরা স্টার্ট করেছি, আর একটু আগে করতে পারলে আমরা টাইমটা আর একটু বেশি নিতে পারতাম। তো আমার মনে হয় যে আপনারা এই চর্চাগুলো করবেন এবং অতি বেশি মানে অনেক বেশি। আরেকটা ব্যাপার আমি বলিনি, পাংচুয়ালিটি আপনাকে দেখাতেই হবে। আমি আমাকে মিধা স্যার মুসা ভাই, আমাদের যে ধারাভাষ্যকার, আপনারা চেনেন অনেকেই, মুসা ভাই আমাকে বলতো যে সময়ের ব্যাপারে আপনাকে অবশ্যই খুব বেশি মানে কেয়ারফুল হতে হবে। এই জন্যই যে ধরেন একটা প্যানেলে 5 জন কমেন্টেটর আছে, মির্জা ফরিদ আছে, আমি আছি, শামসুল ইসলাম আছে, XY যারা আছে। এখন সবাই চিন্তা করলো যে আমি 5 মিনিট পরে যাই, শামসুল ভাই তো আছে বা মির্জা ফরিদ তো আছে, শামসুল ভাই মানে ঠিক একই রকম মানে থিঙ্কিং তার, যে বোরহান তো আছে, আমি একটু পরে যাই। তাহলে কি সবাই যদি পরে আসে তাহলে মাইক্রোফোনটা কি অফ থাকবে না? এই যে ব্যাপারটা, এই সেন্স অফ টাইমিং, পাংচুয়ালিটির জায়গায় আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, ডেডিকেশন মানে শো করতে হবে যে আপনি এই কাজটাকে ভালোবাসেন। আপনি অনেক কিছু পাচ্ছেন না, কালকে আমরা গতকাল রাতে কথা বলছিলাম যে একসময় কি এরা ফেড আপ হয়ে যাবে না, না, আপনি আপনার এই যে আজকের কর্মশালা, আজকের যে কিছু আপনি লার্ন করছেন, এটাকে আপনি ইউ ক্যান ইউজ ইউর প্র্যাকটিক্যাল লাইফ। অনেক জায়গায় আপনি এটা বেনিফিট পাবেন, আপনি আপনার কর্মস্থলে গিয়ে এটা বেনিফিট পাবেন। সবাই কিন্তু ন্যাশনাল পর্যায়ে কমেন্ট্রি করবে না, কিন্তু সবার কিন্তু একটা জব করতে হবে, একটা কাজে নিয়োজিত থাকতে হবে। সেই জায়গায় আপনি আপনার ফিল্ডে আপনি অনেক বেশি মানে মানে গুরুত্ব সহকারে, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসেবে আপনি মানুষের কাছে মানে পরিচিত হতে পারবেন। আপনার অফিসে হোক, আপনার যেখানেই হোক, যে ফিল্ডে আপনি কাজ করেন না কেন, আপনার গুরুত্ব কিন্তু সেখানে অবশ্যই আপনি দেখবেন যে এই যে যা শিখছেন এগুলো সেখানে আপনি পাবেন। আশা করি যে আপনারা বুঝতে পারছেন, আমি আর খুব বেশি মানে আগাতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি যেন আপনারা আপনাদের এই ধারাবাহিকতা ধরে রেখে এবং স্ট্যামিনা, যে প্রথমে বলছে কিন্তু পার্সিভারেন্স এন্ড স্ট্যামিনা, এটাকে ধরে রেখে আপনারা ন্যাশনাল পর্যায়ে চলে আসুন। এবং আশা করি যে আপনারা এই যে আমাদের মানে কমেন্ট্রি সেক্টরের যে একটা শিল্পের যে মর্যাদা, যেখানেই কমেন্ট্রি করেন না কেন, এই মর্যাদাটা আপনারা ধরে রাখতে পারবেন, এই বিশ্বাস রেখে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের পজিশনে বা ধারাভাষ্যকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষাগত যোগ্যতা বা আচ্ছা, এগুলো আমার লেকচার শামসুল ভাই বলবে, ঠিক আছে? ধন্যবাদ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে আমাদের ছেলে যারা ধারাভাষ্য উদ্যোগে যে ক্রীড়া কর্মশালা, আজকে আমাদের সম্মানিত অতিথি মন্ডলী এখানে যারা উপস্থিত হয়েছেন, এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জনাব আমাদের জহিরুল ইসলাম বিশু ভাই, সাংবাদিক, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হওয়ার হাততালির মধ্যে এবং আরেকজন আছেন আমাদের ইঞ্জিনিয়ার আমাদের আহমেদ রিজওয়ানুল হক ভাই, যুক্তরাজ্যের প্রবাসী এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক, যিনি ফুটবলের সঙ্গে অসংখ্যভাবে জড়িত ছিলেন। আমাদের
দুলা ভাইকে একটা ধন্যবাদ জানাচ্ছি আমাদের জেলা ধারাভাষ্য সংস্থাকে, এবং আমাদের সম্মানিত সভাপতি মহোদয় থাকার কারণে দুজন ব্যক্তি ওনার জন্য আমরা স্বাগত জানাচ্ছি। যেহেতু আমরা এখন আমাদের সভাপতির মাধ্যমে আমাদের অতিথি মন্ডলীকে আমরা একটু ফোন দিয়ে বরণ করে নেওয়ার উদ্যোগটা ছিল, সেটা আমাদের একটু দেরি হয়ে গেছে, সেটি সভাপতির মাধ্যমে আমরা সেটি বরণ করে নিচ্ছি আমাদের আজকের অতিথি তিনজনকে। আমরা হাততালি দিই। সবাই ধন্যবাদ। আমি সভাপতি হিসাবে দুইটি কথা বলে নিই। আমার অনেক কাজ আছে, আর বেশি তো খালি সাংবাদিক কথা নয়, নিরাপদ সুরক্ষায় একজন অত্যন্ত কর্মী সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছে, এবং আমাদের অগ্রণী ক্লাবের খুব একজন ভালো সভাপতিত্ব দায়িত্ব পালন করছে। আপনারা জানেন যে কোনো সংগঠন সাধারণ সম্পাদক আর প্রেসিডেন্ট উপরে দায়িত্ব থাকে। যেমন আমার উপরে যে আমি 1981 থেকে কথা বলে আসছি, আমাদের আতা ভাই ছিল, তারপরে দুলাল ভাই ছিল, এইরকম কোনো মিডিয়া ছিল না। এমনকি আমি যে মাইকটা রাখবো বা পেশাবে যাবো এরকম কোনো আমি পাইনি। এখন আল্লাহ দিলে আমার প্রায় 18-20-25 জন ছাত্র হয়েছে, আমার খুব আনন্দ লাগে। আমার ভাই যে 1980 ইংরেজি যখন দশম স্কুলের সাথে জুটি গোল করেছিল, তখন আমি ছিলাম কমিটিতে, তখন আমি কমিটি মাইকে রেখে আমার ভাই যে গোল দিতে, এটাই আমি উচ্ছ্বাসিত। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নিরাপদ সুরক্ষার একজন কর্মী এবং আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম মিশু তোমাকে। ধন্যবাদ ভাই। সভাপতি আমার সালাম ও শুভেচ্ছা। আসলে খুব ভালো লেগেছে যে একটা ভালো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি সিলেট জেলা ধারাভাষ্য সংস্থাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের বড় ভাই দেলোয়ার ভাইকে ধন্যবাদ জানাই। আমি যখন ছোট থেকেই আমি দেখছি দেলোয়ার ভাই কমেন্ট্রি করেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে উনি ধারাভাষ্য দেন, তখন কিন্তু অত ধারাভাষ্যকার সিলেটে ছিলেন না, খুবই গুটি কয়েক ছিলেন। যাই হোক, একটা এখন সংস্থার মাধ্যমে অনেকে আসছেন এই ইয়েতে। আসলে আমরা যখন খেলা উপভোগ করি তখন কিন্তু খেলার চেয়ে ধারাভাষ্যটাকে কিন্তু আমি একজন আমার উপভোগ করি বেশি, কারণ ওনাদের মাধুর্য কথাবার্তায় কিন্তু একটা খেলার চিত্রটা কিন্তু ফুটে ওঠে। আপনি মাঠে বসে সেই চিত্রটা পাবেন না, যখন আপনি ধারাভাষ্য শুনে শরীরের মধ্যে একটা স্পিড চলে আসে। এবং এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং পেশা। এটা আমি ভাই কথাগুলো খুব মন্দির শুনছিলাম, যেটা আমরা সাংবাদিকতা করি, এটা চ্যালেঞ্জিং পেশা। আপনার উচ্চারণটা এবং আপনার যে মানে ইয়েটা এক্সপ্রেশনটা যদি আপনি পাবলিকের সামনে তুলে আনতে পারেন, আপনি একজন ভালো ধারাভাষ্যকার অবশ্যই। এক্ষেত্রে আসলে শিকার শেষ নেই, শিখতে হবে, আমাদের শিকার কিন্তু কোনো শেষ নেই। আমি মনে করি এই যে আজকে যে কর্মশালা করেছেন, এরকম কর্মশালা যদি আরো করা যায় 2-3 মাস 5 মাসে যদি দিনব্যাপী একটা কর্মশালা করা যায়, আমার মনে হয় যারা শিখছেন তাদের জন্য অনেক উপকার হবে। এবং আমি আশা করি যেমন আজকের এখান থেকে ভবিষ্যতে হয়তো আপনারা একজন জাতীয় পর্যায়ে আমাদের যে ক্ষুদা বক্তৃতা ভাই আছেন, আমাদের আরো যারা ওনাদের পর্যায়ে আপনারা যাবেন। এবং আল্লাহ সেই সবাইকে তৌফিক দিয়েছেন, কিন্তু চর্চাটা হচ্ছে আসল, এবং উচ্চারণটার দিকে আপনারা সবচেয়ে বেশি ভাই অনেক সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, এগুলো আপনারা কিন্তু নোট করেন এবং সেই প্র্যাকটিস করেন। এবং আরো অনেকে আমার মনে হয় এই পেশায় আসতে যাচ্ছে বা এই ইয়েতে আসতে যাচ্ছে, তাদেরকে কিভাবে এই ইয়েতে মানে সংশ্লিষ্ট করা যায়, এই ব্যাপারে আমার মনে হয় আপনারা যে সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা আছেন, আপনারা উদ্যোগ গ্রহণ করেন। অনেকে জানে না কিভাবে আসলে এখানে আসতে হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা যে এই পেশায় আছি, আমরা চেষ্টা করবো এবং আমাদের সাথে একটু যোগাযোগ করলে আপনাদের সাথে ইয়ে করে দেবো, এবং আপনারাও আপনাদের অবস্থান থেকে অনেক আমার মনে হয় অনেক ভালো ভালো যে ধারাভাষ্যকার হবে বা যার কণ্ঠ খুব সুন্দর, এরকম অনেক লোক আছে, আমরা সেগুলোকে অবশ্যই তাদেরকে খুঁজে বের করে এখানে নিয়ে আসবো। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের পাশে আমরা আছি, যখনই প্রয়োজন মনে করুন ডাকবেন, আমরা আপনাদের পাশে সবসময় আছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি প্রথমেই যারা ধারাভাষ্যে ছিলেন, অনেক আমার সাথে পুরনো ভাই যখন তারা মারা গেছেন, এবং আমার সিলেটের যে ফুটবলের কারিগর আমাদের মাসুক ভাই, রাজা ভাই অনেক মারা গেছেন, আমার লোকের অনেক মারা গেছেন, তাদের মাগফিরাত কামনা করছি। এখন একবারে সংক্ষিপ্ত, আমার ভাই একটু সময়ই নেই, তাকে সামান্য কিছু বলার জন্য আমাদের উদ্দেশ্যে আহমদ লিজবানুল হক ইঞ্জিনিয়ারকে বিশেষভাবে অনুরোধ করছি।
আমি অত্যন্ত খুশি আজকে এই স্টেডিয়ামটা বর্ধমানে দেখা হয়েছে আজকে 30 বছর ধরে। এবং আমি ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশের বাইরে, তাহলে আমি আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এটা সারা বার্ষিক একটা সংস্কার, এটা তো আমার বাসায়, আমি তো সবসময় এটার সাথে আমি আজকের এই মহৎ অনুষ্ঠানে প্রকাশালা আমি সরকার বাইরের কাছে অনুরোধ করি, আপনারা যেভাবে যারা প্রকৃতি যেভাবে এটা আমি অনুসরণ করে আমার ভালো একটা পজিশনে আপনার এই প্রকাশালাকে আমার ধন্যবাদ। আসলে আমাদের যাদের নিয়ে কর্মশালা, ওনাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। আর আমিও আমার কিছু কথা বলার জন্য আমি শামসুল ভাইয়ের পরে বা আমাদের সুযোগ দেওয়া হলে বিদ্যা ভাইয়ের পরে আমরা বলার দিয়ে দেব এবং আমাদের জ্ঞানুল্লাহ কাছে একটা মিশিয়ে রিজওয়ানুল ভাই আমাদের যুক্তরাজ্যের প্রবাসী ব্যস্ত মানুষ, ওনাদেরকে আমরা ছেড়ে দেব। আমাদের ছবি নাও। আমরা ইঞ্জিনিয়ার রেজন ভাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করছি। আপনার জন্য শুভকামনা। এদেরকে পৃষ্ঠপোষক করবেন সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা। আপনি প্রবাসে থাকেন, আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। কারণ স্পোর্টস উইদাউট প্যাট্রোনাইজেশন রান করতে পারে না। আমাদের সাংবাদিক ভাইয়ের সহযোগিতা কমেন্টেটরদের ভীষণ লাগবে। উনি আপনাদের পরিবারেরই একজন সদস্য। আমার পাশে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহকে পরিচয় করে। হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন বসেন। তাহলে এবার আমাদের মির্জা ফরিদের বক্তব্য শুনি আমরা এবারে আমাদের যে কর্মশালার সেকেন্ড রিসোর্স পারসন মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, দ্য ম্যান ফ্রম ঠাকুরগাঁও, এবং এই দীর্ঘ শ্রম আর সাধনায় আজকে তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ বেতারে কণ্ঠ কাঁপাচ্ছেন। ফুটবলের মাঠ থেকে ক্রিকেটের মাঠ সর্বত্র আমরা তাকে শুনছি। যেহেতু আজকে সময়টা কমে আসছে, আমাদের কিন্তু আমরা যারা কথা বলি, কথা বলার ভীষণ লোভ, সুযোগ পেলে ঘন্টার পর ঘন্টা কথা বলে দেবো, আমাদের কোনো ক্লান্তি নেই, কিছু দিতেও হবে না। কিছু সামনে শ্রোতা থাকলে আমরা খুশি। যাই হোক, এখন মির্জা ফরিদ বলবে। আসসালামু আলাইকুম। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থার ক্রীড়া ধারাভাষ্য কর্মশালার আজকের সম্মানিত সভাপতি দেলোয়ার আহমেদ, এছাড়া উপস্থিত আছেন ইকরাম আহমেদ, সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থা, জলিল ইসলাম মিশু ভাই, আমাদের যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার আহমদ রিজানুল হক, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সৈয়দ শামসুল ইসলাম, আমাদের বড় ভাই বুরহানুদ্দিন মোল্লা সহ আমার প্রাণপ্রিয় যে আমাদের ধারাভাষ্যকর ভাইয়েরা যে যেখান থেকে এসেছেন, আমাকে এখানে দুটো কথা বলার জন্য যারা আমন্ত্রণ জানিয়েছেন, বিশেষ করে কামরান ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং জেলা স্টেডিয়ামে আজকে এই সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করেছেন, তাদের সকলের সুস্বাস্থ্য জীবন কামনা করছি। পাশাপাশি আমি আমার বক্তব্যের শুরুতেই প্রয়াত ধারাভাষ্যকার যারা মৃত্যুবরণ করেছেন, শ্রদ্ধেয় কদাবাক মৃধা, মঞ্জুর হাসান মিন্টু সহ এবং মুসা ভাই সহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দুটো কথা বলবো। আসলে যেমনটি এখানে আমাদের বোরহান ভাই অনেক কথাই বলেছেন, তিনি অনেক বিশ্লেষণ করেছেন, ভালো ভালো দিক নির্দেশনামূলক কথা বলেছেন। আসলে এখানে যারা রয়েছেন, বিশেষ করে শামসুল ভাই, তিনি কথাগুলো বলবেন। আমি আমার
কিছু ছোট্ট অভিজ্ঞতার কথা বলবো, যে আসলে ধারাভাষ্যকার হওয়া আসলে এটা আসলে একেবারে ছোট্ট বিষয় না, অনেক সাধনা করতে হয়, অনেক শ্রম দিতে হয়। আজকে আপনি এখানে একটা সময় দেখবেন যে আপনি যখন ধারাভাষ্য দিতে আসছেন, প্রথম হয়তো নিজের গ্রামে আপনি এই কথাগুলো বলছেন, পরবর্তী সময় হয়তো আপনি ইউনিয়ন পর্যায়ে কথা বলছেন, এরপর থানা পর্যায়ে, আস্তে আস্তে করে আপনি জেলা পর্যায়ে, এরপরে বিভাগীয় পর্যায়ে, এরপরে হয়তো দেখা যাবে যে কোনো একদিন আপনি ন্যাশনাল পর্যায়ে কাজ করবেন। আসলে ন্যাশনাল পর্যায়ে কাজ করতে গেলে তো অনেক শ্রম দিতে হবে, অনেক মেধা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। যদি আমার কথাই আমি বলি, আমার বাড়ি যেমনটি শামসুল ভাই বললেন যে বাংলাদেশের একদম উত্তর অঞ্চলে সীমান্তবর্তী এলাকা, পঞ্চগড় ঠাকুরগাঁ, আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁ সদরে, সেখান থেকে আমি এখানে কাজ করছি। সেই জায়গায় আমি যখন প্রথম শুরু করি, আমি দেখেছি যে আপনাদের মতো গ্রাম থেকেই শুরু করেছিলাম। একটা সময় আমাদের যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে যাইতাম, মাইকটাও আমাকে দিত না, কে কোথায় থেকে আসছে, কিভাবে বলবে, কি বলবে, ভুলভাল বলবে, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। আস্তে আস্তে করে ওখানে আমি কথা বলতে শুরু করলাম। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁ আমার বাড়ির পাশেই, ওনারা এক ভদ্রলোক গেছেন ওখানে, মঞ্জুর হাসান, তিনি মারা গেছেন। সেই ব্যক্তি আমাকে একদিন বললেন যে মির্জা, আপনি কি রেডিওতে কাজ করতে চাচ্ছেন? আমি তো মহা খুশি যে এখানে শামসুল ভাইদের মতো লোকজন ধারাভাষ্য দিচ্ছে, খোদাবক্স, মৃধা, তাদের ধারাভাষ্য শুনতাম, মুসা ভাইদের মতো লোকজনের ধারাভাষ্য শুনতাম, চৌধুরী জাফরুল্লাহ, তাদের ধারাভাষ্য শুনতাম। সেই জায়গা থেকে খুব খুশি। তখন আমাকে বললো যে আপনাকে তাহলে একটা স্ক্রিপ্ট লেখেন আপনি। খেলাধুলার স্ক্রিপ্ট লিখতাম, একসময় তারুণ্য অনুষ্ঠান করতাম, সেখানে তারুণ্য খেলাধুলার অনুষ্ঠান করতাম। পরবর্তী সময় আমি খেলাধুলা বিষয়ে নিউজ মানে পড়া শুরু করলাম ঠাকুরগাঁ বেতারে, এবং এভাবেই চলতে থাকলো। একদিন হঠাৎ করে আমাদের ঠাকুরগাঁ জেলা মোহাম্মদ আলী স্টেডিয়ামে ঢাকা মোহামেডান এবং আবাহনীর মধ্যে একটা ম্যাচ, আমাদের ওখানে মহিলাদের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেই জায়গায় ঢাকা থেকে রেফারি সাদত ভাই গেছেন, আমি ধারাভাষ্য দিচ্ছিলাম, কথা বলছিলাম। তখন খেলা শেষে আমাকে ডাকলেন যে মির্জা ভাই, আপনি এখানে কেন কথা বলছেন? আপনার যে কথা বলার স্পিড, আপনার যে অভিজ্ঞতা, আপনি হয়তো বা জাতীয় পর্যায়ে কথা বলার সুযোগ হয়তো হতে পারে আপনার। তখন তো আমি আসলে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে কিভাবে যেতে হয় এই অভিজ্ঞতাটা কিন্তু আমার ছিল না। তখন ওনাকে বললাম যে ভাই, আমি আসলে কিভাবে সেখানে যাব। তিনি তখন আমাকে একজন জাতীয় ধারাভাষ্যকারের একটা ফোন নাম্বার আমাকে দিলেন, তার সাথে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিলেন। আমি তার সাথে যোগাযোগ করলাম, কথা বললাম। কথা বলার পরে সে আমাকে বলল যে ভাই, এটা তো আপনাকে সিভি জমা দিতে হবে ঢাকাতে। পরে ঢাকাতে সিভি জমা দিলাম, দেওয়ার পরে সেখানে আপনার সিভিটা দেওয়ার পরে প্রায় 2 বছর পার হয়ে গেল, আমাদের ডাকছে না, ঢাকা যোগাযোগ করতেছি। পরে আসলাম, প্রায় 2-3 বছর পরে আমাদেরকে ডাকা হলো। মজার বিষয়টা হচ্ছে, যখন আমরা অডিশন দিয়েছি 2012 সালে, আসার পর দেখি যে সেখানে আমার লিস্টে নামটাও নেই আর কি। তা আমি তো একটু হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। পরে আমি যিনি কর্মরত ছিলেন সেই ভাইকে বললাম যে ভাই, আমি তো আসলে আপনাকে সিভিটা দিয়েছিলাম। পরে তাৎক্ষণিক তিনি কম্পিউটার কম্পোজ করে সেখানে একটা আমার লিস্টটা, নামটা ঢুকানো হয়। আসার পরে দেখি যে আসলে আমি তো গ্রামে থাকি, আসলে আমার জেলা শহর থেকে 8 কিলোমিটার দূরে হচ্ছে আমার বাড়ি। সেই জায়গা থেকে আসার পরে দেখি যে এখানে যারা অডিশন দিতে আসছেন, তাদের চেহারা, তাদের গঠন বা অন্য কিছু টাই টুই পরে একেবারে মানে একাকার অবস্থা আর কি। আমার কেন জানি একটু ভয় লাগলো যে আমি এখানে আসলে কি বলবো, আমি কি আদৌ পারবো। তখন ওখান থেকে একটু চলেই গেলাম, রেডিও থেকে বের হয়ে চলে গেলাম যে না, ভালো করে আরো একটু শিখবো, শিখে তারপর আসবো। যাওয়ার পর আবার বের হয়ে আসলাম যে না, আসছি যদি একটু দিয়েই যাই। তখন আসলে ওই রকম কারোর সাথে পরিচয় ছিল না আমার, সত্যি কথা। আসলাম, ধারাভাষ্য এখানে দিলাম, ভিতরে ঢুকলাম। লাস্ট পর্যায়ে একজনের আগে আমি কথা বললাম। মোটামুটি ওখানে মুসা ভাইও ছিলেন, চৌধুরী জাফরুল্লাহ, শামীম চৌধুরী, সারাপাত ভাই ছিলেন, এবং বাংলাদেশ বেতারের তখনকার আরডি আগারগার নীলুফা নাজদিন ছিলেন, আমিরুল ভাই সহ, এবং আমাদের আনোয়ার স্যার ছিলেন, অনেকেই ছিলেন আর কি সেখানে। তো ধারাভাষ্য দিলাম, দেওয়ার পরে সেখানে কথা হলো, প্রথম ক্রিকেটটা দিলাম। পরবর্তী সময় আমাকে ফুটবলের কথা আমি নিজেই বললাম যে আমি একটু ফুটবল দিব। পরে দেওয়ার পরে সেখান থেকে বের হওয়ার সময় যিনি সাউন্ড সিস্টেমে ছিলেন, সে আমাকে বললো যে ভাই, আপনি তো অনেক ভালো করেছেন। আমি বললাম কিভাবে বুঝলেন? ভাই, আমি তো অনেকজনেরই এখানে অডিশন নিয়েছি, আপনি যে কথাগুলো বলেছেন আপনার হৃদয় থেকে সেই কথাগুলো চলে এসেছে, আপনারটা অনেক চমৎকার হয়েছে, আমার মনে হচ্ছে আপনি ঠিকবেন। আমার তো মনে হচ্ছিল না যে আমি
টিকবো। সেই জায়গা থেকে কিছুদিন পর প্রায় 7 থেকে 8 দিন পরে আমাকে একটা ফোন দেওয়া হলো যে আপনি বাংলাদেশ বেতারের একজন ধারাভাষ্যকার নির্বাচিত হয়েছেন, আপনাকে কংগ্রাচুলেশন জানানো হলো। এতে সেই জায়গা থেকে এভাবেই আসা হয়েছে। আসলে এখানে, এটা আমার কথাগুলোই বললাম, এখানে আসলে সহজ বিষয় না। আমরা যারা এই মঞ্চে কথা বলি, অনেক কথা শুনেছি আমি, আপনার একদম গ্রাম থেকে শুরু করে আপনাদের অনেক বড় বড় জায়গায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছে, কথা বলার অভিজ্ঞতা হয়েছে। সেই জায়গা থেকে আমার ছোট্ট তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। আসলে এই জায়গাটা এমন একটা জায়গা, আমি হয়তো অনেক কথাই বলবো, আমি স্টেজ থেকে নেমে যাওয়ার পরে এই কথাগুলো মনে রাখি না। এটা হচ্ছে আমাদের একটা, যদিও কে কিভাবে নেবে আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা, ভাই সিনিয়র মানুষ রয়েছেন, এখান থেকে নেমে যাওয়ার পরে যদি এক ভাই বলে ভাই আমি তো চিনতে পারতেছি না আপনাকে, অনেকেই আছেন ভাই আমি চিনতে পারতেছি না, তখন পরিচয় দিতে হয় যে ভাই আপনি অমুক জায়গায় বলছিলেন কথাগুলো। তা আমার যেটি কথা হচ্ছে যে আমরা এখানে যারা এসেছি আমাদের মন মানসিকতা আর উদার হতে হবে, আরো বড় হতে হবে। আমরা তো সারা জীবন থাকবো না, এখানে থাকবো না। এখানে যেমনটি শুরুতেই বলছিলাম যে আমাদের প্রায় তো ধারাভাষ্যকার যারা মারা গেছেন তারা কি আছেন আজকে, তারা কি কথা বলছেন? আমরা যারা বেঁচে আছি, আমরা যারা এখানে সিনিয়র ব্যক্তিত্ব রয়েছি, যারা প্রজন্মের পর প্রজন্ম আসবে, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাদেরকে কথা বলার, তাদেরকে আনতে হবে, এই শিল্পটাকে ধরে রাখতে হবে। কিভাবে এটাকে প্রজন্মের পর প্রজন্ম আমরা যেন এটাকে, এই শিল্পটাকে লালন করতে পারি, ধারণ করতে পারি, সেই সুযোগটা কিন্তু তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। এখন আমি মির্জা ফরিদ ঠাকুরগা থেকে এসে তো প্রথম এই কথাগুলো বলতে পারবো না। এখন এখানে ধরেন একজন কামরান সাহেব তো সেই কথাগুলো বলতে পারবে না, তাহলে আমাদেরকে সেই সুযোগগুলো তো তৈরি করে দিতে হবে, তাই না? তা আমি আশা করব যে যারা আপনারা এসেছেন এখানে আসলে ধারাভাষ্যকার হওয়ার চিন্তা করছেন, যারা করবেন, আপনারা কঠোর পরিশ্রম করবেন, আপনাদের সেই পরিশ্রমটাই হয়তো বা একদিন আপনাদের সেই লক্ষ্যে পৌঁছে দিবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আসলে এখানে বুরহান ভাই অনেক কথাই বলেছেন এবং শামসুল ভাই রয়েছেন, তিনি এই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করে বলবেন। আমি আমার কথাটাই বললাম। সেই জায়গা থেকে আমি মনে করি যে আপনারা যারা এসেছেন আপনারা মন খারাপ করবেন না, কে কি বললো, কি হইলো না হইলো, এত বলার সময় নাই, এত করার সময় নাই, কিন্তু আমাদেরকে ভালো জিনিসটা বেছে নিতে হবে। এখন যদি শামসুল ভাইয়ের সাথে আমি ধারাভাষ্য দিয়েছি, শামসুল ভাই একটা কথা হয়তো আমার ভুল হয়ে গেছে, সেখানে যদি তিনি বলছেন, তিনি অভিজ্ঞতা শেয়ার করছেন, সেই কথায় যদি আমি মন খারাপ করি তাহলে কিন্তু সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। কারণ হচ্ছে তারা তো বড়, তারা সিনিয়র, তারা তো ভুলটা ধরে দিবেন। ভুল ধরে দেওয়া মানে হচ্ছে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিবে, সেটাই কিন্তু লক্ষ্য হওয়া উচিত। এখন আমি যদি মনে করি বোরহান ভাই আমাকে এটা বললো, না এটা তো আসলে কেমন হলো না, এই বিষয়গুলোকে আসলে ওইভাবে চিন্তা না করে একদমই মানে মির্জা ফরিদ যে ব্যাপারটা বলছে খুবই গুরুত্বপূর্ণ। পজিটিভ ফ্রেম অফ মাইন্ড থেকে আপনাকে আপনার মানে কারেকশন গুলো নিতে হবে, এই মানসিকতা থাকতে হবে। আপনি মানে কিছু একটা হয়ে গিয়েছেন, এই চিন্তা যখন আপনার মনের মধ্যে আসবে তখন কিন্তু আপনি আগাতে পারবেন না। সুতরাং যেখানে মানে কুইক লার্নার, মানে ইউ হ্যাভ টু বি কুইক লার্নার, এর বিকল্প কোনো কিছু নেই। কুইক লার্নার হতে হবে এবং নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। হ্যাঁ বরণ ভাই আমার সাথে শেয়ার করলেন, অভিনন্দন আপনাকে। বিশেষ করে যেটি বলতে চাচ্ছিলাম, শামসুল ভাই আমাকে আসলে বিশেষ কিছু এখানে বলার জন্য বলেছিলেন, সেই কথা না বলে আসলে আমার কথাগুলো আমি বললাম। এখানে আমরা কিভাবে এই যে কিভাবে আমরা এটা শিখবো, এটা শেখার তো মানে এটা নিয়ম কারণ আছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে শামসুল ভাই বলবেন। তারপরে আমরা কিভাবে চর্চা করব, তারপরে আমরা দেখেছি যে কমিউনিটির অভিজ্ঞতা শেয়ার করা, আমরা কিভাবে শেয়ার করবো এই বিষয়গুলো, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার রয়েছে। পাশাপাশি দেশীয় আন্তর্জাতিক যে কমিউনিটি করার পার্থক্যটা কি, সেই বিষয়গুলো আমরা হয়তো আজকে একেবারে সংকীর্ণ সময় সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আমাদেরকে জানা দরকার। এবং পার্টনারের সঙ্গে আমরা কিভাবে চলবো, কিভাবে কথা বলবো, কিভাবে বললে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো, হ্যাঁ মাইক্রোফোনের ব্যবহারটা কিভাবে হবে। আসলে আমার কাছে যেটা মনে হয়, আমি একজন ছোট ক্ষুদ্র মানুষ হিসাবে আমার কাছে যেটি মনে হয়েছে, আমাদের এক কথায় আমরা যদি বলি, একেবারে আমি অনেক সুশিক্ষিত হয়েছি, কিন্তু সুশিক্ষিত হওয়ার পরে সেই জায়গায় পৌঁছাতে পারিনি। ওটা কি লাভ আছে? কোনো লাভ নেই। আমাদেরকে যেটি হবে নমনীয় হয়ে কাজগুলো করতে হবে। যেহেতু আমি জানি না, আমার জানার জন্য অনেক কথাই শুনতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আপনারা যারা এখানে আজকে এসেছেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য জীবন কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে যাবেন। আগামীতে আমরা যারা রয়েছে, আমাদের সিনিয়র যারা রয়েছেন, শামসুল ভাই, বুরহান ভাই থেকে শুরু করে আরো সিনিয়র ভাই যারা রয়েছেন, আলফাজ ভাই রয়েছেন এখানে, এবং আরো অনেকেই রয়েছেন, তারা এগিয়ে আসবেন, আমরাও এগিয়ে আসব এবং এই শিল্পটাকে আমরা সুন্দরভাবে সাজাবো। আমরা সারা জীবন থাকবো না, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য
সিনিয়র ভাইরা সেই কাজ করবেন এই আশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য জীবন কামনা করে, দীর্ঘায়ু কামনা করে, আমার কামরুন ভাই থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কামরান আহমেদ কিছু বলছেন? ধন্যবাদ যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং আমাদের সিলেট জেলা ক্রীড়া অফিসার জনাব নূর ভাই, আমাদের মধ্যে উপস্থিত নূর ভাই এবং আমাদের প্রতি ওনার সুনজর সবসময় থাকে এবং আন্তরিকতার কোনো কমতি নেই। এবং বিশেষ করে আমাদের বিপুলতার কথা বলতে হয় যে আমাদের সিলেট জেলা ক্রীড়া সংস্থা আমাদের জেলা ক্রীড়া সংস্থা এবং আমাদের আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমাদের আজকে 3 জন নতুন ধারাভাষ্যকার আমাদের মধ্যে তারা আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমাদের দক্ষিণ সুরমার জাহাঙ্গীর খান, আমি পরিচয় দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাহাঙ্গীর খান, এবং আজকের আমাদের ফেসবুক প্রতিনিধি আমাদের লিটন আহমেদ, আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং আরেকজন আছেন আমাদের ইকবাল কবির, এই যে আমাদের সামনে রয়েছেন, ওনার জন্য শুভকামনা। তো ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নূর ভাই, যদি সংক্ষিপ্ত আকারে কিছু বলেন কর্মশালা সম্পর্কে, তারপরে আমাদের প্রধান বক্তা নূর ভাই, আমাদের সাংবাদিক মিকদাদ আহমেদ, যারা ঢাকা থেকে আমাদের সামনে নিয়ে আসে, সামনে আছেন .com এর যারা আছেন, যারা আজকের এই লাইভটি কভার করছেন, সবার জন্য এবং আপনাদের জন্য আমাদের জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর ইনশাআল্লাহ যেহেতু আজকের এই কর্মশালাটা করার পেছনে আমাদের যিনি আমাদেরকে সবসময় উৎসাহ উদ্যাপনা দিয়েছেন, তিনি আমাদের শামসুল ভাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের অভিষেক অনুষ্ঠানে ওনার আসার কথা ছিল, কারণ ওনার কাজ থাকায় তিনি আসতে পারেননি। সেখানে আমাদের জামিলুর রহমান ভাই এবং কামরুজ্জামান ভাইকে তিনি পাঠিয়েছিলেন। তো আসলে আমাদের তরফ থেকে ওনাকে ধন্যবাদ দিচ্ছি। তার অবস্থান থেকে তিনি ওনার শ্বশুর বাড়িতে ছিলেন এবং সে সময় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরেও আমরা ওনার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। বিশেষ করে ধারাভাষ্যটা যখন আমি প্রদান করি, তো সেহেতু আমি ধারাভাষ্য দেওয়ার জন্য কিন্তু আমি 4টা অঙ্গনে কিছু কাজ করছি। আপনাদেরকে জানিয়ে দিই যে আমি একজন ক্রিকেট আম্পায়ার এবং একজন ফুটবল রেফারি এবং একজন ভলিবল আমি একজন রেফারি এবং একজন জেলা ধারাভাষ্য সংস্থার সেক্রেটারি এবং সর্বোপরি একটা চ্যানেলের সঙ্গে আমি যুক্ত আছি, প্রায় 5টা সেক্টরের সঙ্গে যুক্ত আছি। বিশেষ করে শুধুমাত্র ধারাভাষ্যটা প্রদানের জন্য আমাদের যে আঞ্চলিকতাটা থাকে, গত 4 মে যেটা এই হয়েছিল, যেটা যে ঢাকাতে অডিশন হয়েছিল, সেখানে শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যারা ছিলেন তারা জাফরুল্লাহ খেলাফত থেকে শুরু করে বলেছেন যে আপনার 90% কথা ঠিক আছে, 10% আঞ্চলিকতা চলে আসে, কমলা লেবুর সাথে চলে আসে। তো ওইটা থেকে বের হয়ে আসতে পারলে আপনি আগামী অডিশনে ইনশাআল্লাহ সকলের কাছে আপনি গ্রহণযোগ্যতা পাবেন। সেরকম করেন, সেরকম হচ্ছে আমি কাজ করছি এবং বাংলা শিল্প ক্লাসে আমি ভাষার জন্য, কথা বলা শেখার জন্য আমি এখানে ক্লাস করছি। তো ইনশাআল্লাহ আগামীতে যে অডিশনটা হবে সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা সব সময় বিভিন্ন কর্মশালা নিয়ে কিন্তু কাজ করে। আমাদেরকে সহযোগিতার জন্য আমাদের নূর ভাই আছেন, আমাদের বিপুলতা আছেন, সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন। ওনাদেরকে আমাদের জেলা ধারাভাষ্য সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর ইনশাআল্লাহ আমরা আমাদের জেলা ধারাভাষ্য সংস্থা আজকে যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যারা বিভিন্ন কাজে আসতে পারেননি, বিভিন্ন শিডিউল থাকার কারণে আসতে পারেননি, ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আগামীতে আমরা বৃহৎ পরিসরে আমরা একটা আয়োজন করবো। আপনাদের সকলের সুস্থ কামনা করছি। এই মুহূর্তে আমাদের প্রধান যে আকর্ষণ ভাই, ওনার কথা আমরা পরে শুনবো নূর ভাইয়ের কথা করে। এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি নূর ভাইকে কিছু বলার। নূর ভাই বলেন। সিলেট জেলা ধারাভাষ্য সংস্থা কর্তৃক আয়োজিত আজকে বিশেষ কর্মশালা অনুষ্ঠানে আজকে আমাদের ঢাকা থেকে আগত সম্মানিত প্রধান অতিথি মহোদয়, যারা আমাদের জাতীয় ধারাভাষ্য অন্যতম যার দিক নির্দেশ আমরা সবসময় শুনে থাকি, আমাদের সদর শামসুল ইসলাম মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বুরহানুল মোল্লা মহোদয় এবং আজকের সম্মানিত সভাপতি দিলওয়ার হোসেন ভাই সহ আমাদের সিলেট ধারাভাষ্য সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের সামনে উপবিষ্ট আমাদের সিলেট ধারাভাষ্য সংস্থার সম্মানিত সদস্যবৃন্দ এবং ঢাকা থেকে আগত আমাদের ক্রিক লাইভের সম্মানিত
সংগঠক কিন্তু সবার প্রতি আমার সত্য সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, সিলেট জেলা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে আমি সিলেট ভালোবাসার প্রতি অসীম কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আসলে আমাদের ঢাকা থেকে অত্যন্ত এক্সপার্ট এবং ডেডিকেটেড আসলে যারা আমাদের যাদের স্পোর্টস অঙ্গনে যাদেরকে আমরা আসলে সবসময় আইকন হিসেবে জেনে থাকি, তারা আমাদের এই সিলেট ভালোবাসার সংস্থা আসলে যে আমাদের নেতৃবৃন্দের সাথে তারা যে আসলে তাদের যে অভিজ্ঞতা এবং তাদের যে দক্ষতা এবং যেভাবে আমাদের সিলেটের যে ক্রীড়াঙ্গনে আসলে সবসময় আমরা বিভিন্ন টুর্নামেন্ট সবসময় চলমান থাকে, আমাদের বিভিন্ন উপজেলা বড় বড় অনেক টুর্নামেন্টে আমরা দেখি যে বিভিন্ন চ্যানেল সবসময় তারা ব্যস্ত থাকে, সবসময় তারা আসলে তাদের যে আসলে ডেডিকেশন, তাদের যে ভালোবাসা আমাদের স্পোর্টসের প্রতি তারা নিজেদেরকে উজাড় করে দেয়। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমি মনে করবো যে এই কর্মশালার মধ্য দিয়ে আমাদের সিলেট জেলা ধারাবাসা সংস্থা যারা রয়েছেন তারা অত্যন্ত উপকৃত হবেন, তারা আরো নিজেদেরকে শানিত করতে পারবেন এবং তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা গুলো মনে হয় আমাদের সিলেট জেলার ধারাবাসা সংস্থার সাথে যারা জড়িত রয়েছেন তারা যদি নিজেদের আমরা যদি আয়ত্ত করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সিলেটের ক্রীড়াঙ্গন উপকৃত হবে। আমাদের প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের যে টুর্নামেন্ট গুলো হয় এবং সিলেট জেলা স্টেডিয়াম সহ অন্যান্য বিভিন্ন স্টেডিয়ামে আমাদের যে টুর্নামেন্ট গুলো হয় সেখানেও আমাদের সিলেট জেলার সংস্থা অনেক তারা নিজেদেরকে আরো মেলে ধরতে পারবে, আরো উপকৃত হতে পারবে। সর্বোপরি এটা আমাদের সিলেট ক্রীড়াঙ্গনের জন্য একটা বিরাট অপরচুনিটি আমি বলবো। আসলে তারা ঢাকা থেকে এসেছেন সম্মানিত অতিথিবৃন্দ, আমি সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, সিলেট জেলা ক্রীড়া পরিবারের পক্ষ থেকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, অসীম ধন্যবাদ। তাদের যে আসলে ডেডিকেশন, আমরা আশাবাদ ব্যক্ত করবো আমাদের সিলেট ধারাবাসা সংস্থা নিজেদেরকে আরো মেলে ধরবে, তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তাদের যে দিক নির্দেশনা সেগুলো আমরা আয়ত্ত করবো ইনশাআল্লাহ, এবং সামনের দিনগুলোতে যেন আমরা নিজেদেরকে আরো শানিত করতে পারি, আরো যেন আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দের দোয়া এবং শুভকামনা আমরা আশা করি। ইনশাআল্লাহ তাদের দিক নির্দেশনা আমাদের সিলেট ধারাবাসা সংস্থা আরো শানিত হবে এবং আমাদের সিলেট ক্রীড়াঙ্গন আরো সমৃদ্ধ হবে। সর্বোপরি আমাদের ঢাকা থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে ভবিষ্যৎ আমাদের সিলেট জেলা ধারাবাসা সংস্থার সম্মানিত অতিথিবৃন্দ সবার প্রতি সশস্ত্র সালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই উক্তিটা আমরা শুনেছি সবাই। এই বোধ বিবেচনা যদি আমার অন্তরে থাকে যে আমি সবার ছাত্র, তাহলে আমি কিছু শিখতে পারবো। আমি শুরুতে একবার বলছিলাম, আমার লেকচারের আনুষ্ঠানিক শুরুতে এই কথাটাই বললাম। এখানে ধারাভাষ্যকে শিল্প বলা হচ্ছে, আমার সহকর্মীরা বলেছেন। আসলে আমার পাশে দুজন সহকর্মীকে আমি পেয়েছি, বোরহানুদ্দিন মোল্লা, ফরিদুল ইসলাম, মির্জা সাহেব। এনারা আমার ঘনিষ্ঠ ছোট ভাই, কাছের। থাকে না মেন্টাল বন্ডিং, দীর্ঘদিন কাজ করতে করতে সবার সাথে কি একই রকম হয়? কারোর সাথে একটু বেশি ঘনিষ্ঠতা হয়, আত্মার সম্পর্ক তৈরি হয়। সেই রকম মানুষেরা, এরা আমাকে যেমন পরিপাটি রূপে চেনে, আমিও ওদেরকে চিনি। এবং আমি মাঝে মাঝেই সুযোগটা নেই, বড় ভাইয়ের সুযোগ নিয়ে ওদের শাসন করে, ওদের প্রতিনিয়ত ভুল ধরিয়ে দেই। এইরকম ভুল আমি হয়তো স্বভাবগত ভাবেই অন্যান্য সহকর্মীদের ক্ষেত্রেও ধরিয়ে দিতে চাই। সবাই যে সমানভাবে সেটাকে গ্রহণ করে তা নয়। নানা রকমের তিক্ত অভিজ্ঞতা বিগত 22 বছরের কমেন্ট্রি ক্যারিয়ারে আছে। আমার কেন এই ধরিয়ে দেওয়ার প্রবণতা প্রবল আমার ভেতরে, সেটা হচ্ছে আমি আমার সিনিয়রদের কাছে যখন বসেছি, ধরেন দিলওয়ার ভাই কিন্তু একজন মুরব্বী মানুষ, আমার অনেক বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয়। আমি কমেন্ট্রি সেক্টরে অনেক এগিয়ে গেছি, তার মানে কি দিলওয়ার ভাইয়ের চেয়ে আমি তাকে ছাড়িয়ে গেছি? তার বয়স, তার এই যে দীর্ঘদিন পৃথিবী দেখার অভিজ্ঞতা, সেটা আমি কি দিয়ে কিনবো? বয়স দিয়ে, ওই সময় অতিবাহিত করার পরেই আমি ওই অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারবো। মানুষ দেশ বিদেশে ঘোরে না, বিভিন্ন স্পট ঘোরে না, ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করে। আসলে জীবনে কোনো শিক্ষায় বৃথা যায় না। আপনি হয়তো বোঝেন না যে কোন শিক্ষাটা কখন কিভাবে কাজে লাগবে। বোরহান কালকে আমাকে বলছিল, আচ্ছা এরা একসময় এরকম ওয়ার্কশপ করতেছে, ঢাকায় যাচ্ছে, এখানে করছে, ওখানে করছে।
পরে কেউই বেতার পর্যন্ত পৌঁছতে পারলো না, টেলিভিশন পর্যন্ত পৌঁছতে পারলো না, ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি শামীম আশরাফ আতাহার আলী হতে পারলো না, কিংবা নিদেন পক্ষে মির্জা ফরিদের সমানও হতে পারলো না। তাহলে এদের জীবন তো পুরাই বৃথা। কি হলো ওদের? আমি বললাম না, এই কনসেপ্টটা থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি তাহলে হবে না। দেখেন, আপনি শিক্ষক আছেন না, কেউ কেউ শিক্ষকরা প্রতিনিয়ত বিষয়ভিত্তিক ট্রেনিং করে না? কর্মকর্তা কর্মচারীরা সরকারি অফিসে ইনহাউস ট্রেনিং করে কেন? ট্রেনিং কর্মশালা প্রতিনিয়ত মানুষকে, যে উনি বলেছে, শানিত করে, ধারালো করে। আপনার যে জ্ঞানটা আছে ওটাকে আরেকটু ঘষা মাজা করে, আরেকটু চর্চায় আপডেটেড করে সামনে নিয়ে আসে। অনেক জিনিস আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি সেই 96 সালে, ভুলে গেছি না? আবার চর্চা না করলে সেটা কি মাথায় আসবে? তো চর্চা, চর্চা এবং চর্চা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই প্রতিটা ক্ষেত্রে সাফল্য পেতে আপনাকে চর্চা করতে হবে। এখন আপনি বলছেন আমি তো শামসুলের জায়গায় পৌঁছতে পারলাম না। আপনি শামসুলের জায়গায় পৌঁছানোর জন্য কতটা সময় ব্যয় করেছেন, কতটা শ্রম দিয়েছেন, কি কি ইনভেস্ট করেছেন। আমরা ভুলে যাই যে এই সময়টা আপনারা যারা লার্নিং পিরিয়ডে আছেন, ক্যারিয়ারের গোড়ার দিকে আছেন, উপজেলা পর্যায়ে কাজ করছেন, স্বপ্ন দেখছেন জেলা স্টেডিয়ামে গিয়ে কাজ করব, সেখান থেকে বিভাগীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করব, তারপর বেতারে অডিশন দিয়ে পাশ করে ন্যাশনালি কাজ করার সুযোগ নেব। বেতার একটা ন্যাশনাল মিডিয়া, এখানে এনলিস্টেড হওয়া অনেক কাঠখড় পোড়াতে হয় এবং এটা একটা মর্যাদার বিষয়। আমরা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এ গ্রেডের ক্রীড়া ভাষ্যকার, এই পরিচয়টা যখন বলি তখন মানুষ আমাদেরকে আলাদাভাবে মূল্যায়ন করে। কেন করে? ওই জায়গায় পৌঁছতে তাকে অনেক শ্রম ঘাম খরচ করতে হয়েছে, অনেক ইনভেস্ট করতে হয়েছে। ইনভেস্ট ইন এ সেন্স কি? আপনি সময় দিয়েছেন কতটা, আপনি এর জন্য কতটা হার্ডওয়ার্ক করেছেন, আপনি এর জন্য কতটা পয়সা খরচ করেছেন। আপনি যে কোনো কাজের জন্য বিনিয়োগ করেন না, তারপরে না মুনাফা পাওয়ার আশা। কোনো বিনিয়োগ ছাড়া কি কোনো মুনাফা পাওয়া যায়? ব্যবসা ক্ষেত্রে তেমনি জীবনের ক্ষেত্রেও সময় দিতে হবে, শ্রম দিতে হবে এবং টাকা খরচ করে ঢাকার কর্মশালা আমরা যখন অ্যারেঞ্জ করি সেখানে অংশগ্রহণ করতে হবে। তোমার নাম কি? জুয়েল 17 সালে আমাদের একটা ওয়ার্কশপে সে অ্যাটেন্ড করেছিল এবং এখানে যে শুরুর দিকে বেশ কয়েকজন তাদের পরিচয় তুলে ধরলো ছোট্ট বক্তব্যে, তাদের মধ্যে জুয়েলের বক্তব্যটা একটু তুলনামূলক ভালো লেগেছে এবং সে নিজেও স্বীকার করেছে যে ওই ট্রেনিং এর নেয়া শিক্ষা কিছু না কিছু হলেও আমাকে হেল্প করেছে। তাই হয়তো ওর পাশে থাকা বাকি 5 জনের চেয়ে একটু অগ্রগামী, এক ধাপ এগিয়ে গেছে। তো এইরকম কর্মশালা যদি আরো 5টা 10টা আগামীতে করে সে, আরো 5 ধাপ এগোবে। দ্য স্কাই ইজ লিমিট। আমি কখনোই মনে করি না শামসুল ইসলাম 22 বছর কমেন্ট্রি করার পরেও যে আমার সব জানা হয়ে গেছে, আমার জানার শেষ হয়ে গেছে। প্রতিদিনই ক্রিকেটের নিয়ম চেঞ্জ হচ্ছে, ফুটবলের নিয়ম চেঞ্জ হচ্ছে, ভার চলে এসছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এসছে না? এই যে নতুন নতুন প্রজেক্ট হচ্ছে। আজকালকার ট্রেডিশনাল পুরনো 20 বছর আগের, 25 বছর 30 বছর আগের রেফারিরা অত বেশি আইটি টেকনোলজিক্যাল সাউন্ড না। এখন ভারের সাথে কাজ করতে গিয়ে আমাদের যারা রেফারি আছে তাদের সংগ্রাম করতে হচ্ছে, প্রযুক্তি জানতে হচ্ছে। আপনার এই ডিভাইসটা, মোবাইলটা, এটার মধ্যে সব আছে, সব করা যায়। এটার কত রকমের বহুবিধ ব্যবহার আছে। আপনি যদি এটাকে 100% স্মার্টলি ইউজ করতে জানেন, এখান থেকে বেস্ট অফ বেস্ট আউটপুটটা বের করে আনতে পারেন, আপনাকে পায় কে? আপনি এগিয়ে যাবেন, তর করে এগিয়ে যাবেন। তো কথা তো প্রচুর। এরকম কর্মশালা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই প্রত্যেকটা ব্যক্তি যদি 2 ঘন্টা করে বলতে পারতাম তাহলে আমার মনে হয় 1 সমুদ্র ভাণ্ড থেকে 1 ছটাক জল আপনাদের উপহার দিতে পারতাম। এখন যেটা হবে, আমি যতটুকু সময় পাবো আজকে, তাতে 2-3 ড্রপ ওয়াটার হয়তো আপনাদের কাছে দিয়ে যেতে পারবো। only 2-3 drops of water from a big bottle where it contains 500 milliliter water. Anyhow, ভাষা জ্ঞান। আপনারা তো ভাষার মধ্যে কি আছে বলেন তো? একটা ভাষায় প্রশিক্ষক মানুষ, লিটারেচারের টিচার, একটা ভাষার 4টা যোগ্যতা লাগে: পড়া, বলা, শোনা, লেখা। রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং।
IELTS দিয়ে আপনারা ইংল্যান্ড যেতে চান না অনেকে, টোফেল দেন না? তো একটা ভাষায় আপনি যদি রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসেনিং ডেভেলপ করতে না পারেন, 4টা যোগ্যতা যদি সঠিকভাবে না থাকে, তাহলে এটার প্রয়োগ আপনি সঠিকভাবে করতে পারবেন? টাইমিং সেন্স অ্যান্ড স্পট অন ডেলিভারি মানে কি? আপনি জানেন কিক অফ, কিন্তু বললেন খেলা শুরু হয়ে গেছে, রফিক বল বাড়িয়েছেন ডান দিকে করিমের উদ্দেশ্যে। ডান দিকে আমরা এখনো বলবো, আমরা বলবো রাইট উইং এ বাড়িয়েছেন, তাহলে এটা ফুটবলীয় টার্ম হলো এবং যথোপযুক্ত শব্দ হলো। কিক অফে খেলা শুরু করলেন রফিক, স্কোয়ার পাশে জব্বার ব্যাক পাস করে দিলেন তার মিডফিল্ডার জুবায়েরকে। কথাগুলো সুন্দর হচ্ছে না? সাদা মাটা ব্যাক পাস দিলাই, জুবায়ের বল পাইলাই, তারপর দিলে ডান দিকে বাড়াইয়া। কমলা লেবুর টোনে কথা বললে হবে? এই যে এটা কি, এটা মাইক্রোফোন। মাইক্রোফোন ধরার পূর্ব শর্তই হচ্ছে আমাকে প্রমিত উচ্চারণে কথা বলা জানতেই হবে। আই রিপিট, আমাকে প্রমিত উচ্চারণে কথা বলা জানতেই হবে। কেবল তখনই আমি এই মাইক্রোফোন ধরবার যোগ্যতা অর্জন করতে পারবো, অন্যথায় নয়। তাহলে আপনাদেরকে একেবারে শুরুর থেকে শুরু করতে হবে। আপনারা কিন্তু শুরুর পর্যায়ে নেই, আপনারা 5 বছর 10 বছর 15 বছর মাঠে ময়দানে পড়েই যাচ্ছেন। আপনাদের স্বপ্নটা কি হবে? আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি রিক্সার ড্রাইভার হব, তাহলে আপনি ঠেলাগাড়ির ড্রাইভার হবেন না, আপনি তো এই লেভেলে পৌঁছতে পারবেন না। আপনি যদি বিমানের ড্রাইভার হওয়ার, বৈমানিক হওয়ার চিন্তা করেন, তাহলে অ্যাটলিস্ট আপনি প্রাইভেট কার চালানোর পর্যায়ে পৌঁছতে পারেন। সো ইউ হ্যাভ টু হ্যাভ এ বিগ ড্রিম, বড় স্বপ্ন দেখেন। স্বপ্নে যদি আপনি পান্তা ভাতই খাইতে চান, তাহলে স্বপ্নে আপনি সবসময় বিরিয়ানি খান, পোলাও খান, কোরমা খান, তাইলে আপনার সাদা ভাত, তরকারি আর ডাল ভাত জুটবে। বিষয়টা এরকম না আমাদের জীবনে। আমি যদি একটু সিকুয়েন্সিয়ালি আসি, আমি প্রিপারেশন ইজ দ্য কি মেথড টু হ্যাভ এ সাকসেস ইন এভরিওয়্যার অফ এ হিউম্যান লাইফ। আপনাদের এই কর্মশালাটা করার পেছনের নেপথ্য হলো, আমাদের যখন শিডিউল হলো সিলেটে আসতে হবে, দেখলাম 31 তারিখ আর 2 তারিখ পূর্ণাঙ্গ গ্যাপ। সিলেটে আমরা এতবার এসেছি, সিলেটে কোনো জায়গা দর্শনীয় স্পট বাকি নাই আর দেখা। বিছানা কান্দি বলেন আর ওইদিকে যা আছে এভরিথিং, তো একই জায়গায় বারবার যেতে ভালো লাগবে না। গরমও পড়ছে, বৃষ্টিও হচ্ছে, ক্রিকেট ম্যাচ আছে, ওকে ফাইন। এই সময়টা এফেক্টিভলি কিভাবে কাজে লাগানো যায়? হঠাৎ করে আমার মনে পড়লো, কামরান তো গতবার দাওয়াত দিছিল, আমার শাশুড়ি মারা যাওয়ায় আমি গ্রামে চলে গিয়েছিলাম, আসতে পারিনি। আমি কথা দিয়েছিলাম আসবো, কিন্তু শেষ মুহূর্তে পারি নাই, যেহেতু ফ্যামিলি ডেথ কেস। তো এই সুযোগটা কেন কাজে লাগাতে পারি না আমি বা কামরানরা? কামরানকে আমি খোঁচা দিলাম, ইয়েস আমি পার্সোনালি খোঁচা দিলাম। তাহলে আমার ডেডিকেশনের লেভেল, আমার আন্তরিকতা, আগ্রহের জায়গাটা, আমি কি এখান থেকে বিশাল একটা খাম নিয়ে যাব? না। বা আমার বিষয় হলো যে ও নিয়মিত যোগাযোগ করে, আপনারা অনেকেই নিয়মিত যোগাযোগ করেন, বলেই না আপনার ওই কামরানের নামটা আমার হৃদয়ে আছে। তা আমারও তাগিদ আছে ভেতরে যে ওকে কিছু ফিরিয়ে দিতে হবে, ওর ভালোবাসা প্রতিদান দিতে হবে। তখন আমি বললাম, কামরান আমরা তো 2 দিন পূর্ণাঙ্গ ফ্রি আছি, আপনি যদি পারেন এই স্বল্প সময়ে, আপনার জন্য কষ্ট হবে, তারপরও যদি একটা ছোট্ট কর্মশালা আয়োজন করে ফেলতে পারেন, 10টা কথা হলো, 2 ঘন্টা কথা বললাম, কেউ 2টা শব্দ শিখলেও তো লাভের লাভ হবে। জীবনে কোনো শিক্ষায় বৃথা যায় না। আপনি জানেন না, আজকের এই যে কথোপকথন, আপনি মার্কেটিং এর জব করেন, আপনি আপনার ক্লায়েন্টের কাছে আরো সুন্দরভাবে, কাল যেভাবে বলতেন তার চেয়ে আজকে আরেকটু বেটার ওয়েতে আপনাকে আপনার পণ্যটা নিয়ে মার্কেটিং করতে পারবেন। তো এইটা কি আপনার জন্য একটা ভালো উপকারের বিষয় হলো না? লাভবান হলেন না আপনি? আপনার রেডিওতে গিয়ে ন্যাশনাল কমেন্টেটর শামসুলের মতো আপনি হলেন না, ধরে নিলাম আমি। ওই যে হ্যাভ এ বিগ ড্রিম। আপনি যদি স্বপ্ন দেখেন যে আমি ন্যাশনাল কমেন্টেটর হব, তাহলে আপনি যদি অ্যাটলিস্ট জেলা পর্যায়ে আসতে পারেন, সেটাই বা কম কিসে, তাই না? আমি কামরানকে বলাতে, কামরানকে ধন্যবাদ, দুলাল ভাইকে ধন্যবাদ, সিলেট ধারাভাষ্য সংস্থাকে ধন্যবাদ যে তারা খুব ইমিডিয়েট একটা ছোট্ট আয়োজন করতে পেরেছে। আমরা দুটো কথা বলতে পারছি। আমি আগে বলেছি আমরা খুব লোভী, আমরা খুবই লোভী, কথা বলার লোভ। আসলে আমার জ্ঞানটা তখনই সার্থক যা আমি জানি তা যদি আর 10টা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। সেখানে একজন শিক্ষকের, একজন
সিনিয়রের সার্থকতা। আমার ছাত্র যদি আমাকে ছাড়িয়ে গিয়ে সুপ্রতিষ্ঠিত হয় অ্যাজ এ টিচার, সেখানেই আমার গর্ব, সেখানেই পিতা প্যারেন্টস হিসেবে আমার সাকসেস। ইয়েস, আমার শেখানো পথ দিয়ে সে আমাকে ছাড়িয়ে আরো উচ্চ শিখরে উঠেছে। ও ফুটবল কমেন্ট্রি নিয়ে বলেছে আমি একটু ক্রিকেটটা টাচ করার চেষ্টা করব। আমি নিজে ক্রিকেট খেলতাম, ক্রিকেট আমার খুবই পছন্দের গেম, এন্ড আই লাইক টেস্ট ম্যাচ ক্রিকেট। আমার শৈশবে যখন আমি ওই যে বললাম আপনারা কি ইনভেস্ট করেছেন, আমার শৈশবে আমি যখন স্কুল জীবনে কলেজ জীবনে কমেন্টেটর হব স্বপ্ন দেখছি, 5 দিনে টানা 5 দিন 9টা 5টা টেস্ট ম্যাচ ফলো করেছি, একটা বলও বাদ দেইনি। রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কাররা কি বলছে প্রতিটা ওয়ার্ড খুঁচিয়ে খুঁচিয়ে দেখেছি, এবং যে সমস্ত শব্দের অর্থ বুঝতে পারতাম না ইংরেজি কমেন্ট্রি থেকে, সেগুলো নোট ডাউন করতাম, পরে ডিকশনারি খুলে সেইগুলা বানান তো সবগুলো জানতাম না, সঠিক লিখতে পারতাম না, কিন্তু কাছাকাছি লিখে রাখতাম, সেটা খুঁজে খুঁজে শব্দগুলো জানতাম, অর্থ হৃদয়ঙ্গম করবার চেষ্টা করতাম, তারপর মিনিংটা নিতাম। দ্যাট ওয়াজ মাই ইনভেস্টমেন্ট। আমি পড়ার সময় থেকে কিছু সময় কমেন্ট্রির জন্য এখানে ব্যয় করেছিলাম। আমার সৌভাগ্য হয়নি, ওই সময় এরকম কর্মশালা হতো না, আমরা কোনো কর্মশালায় কোনোদিন যোগ দেওয়ার সুযোগ পাইনি। শুধুমাত্র ব্যক্তিগত চেষ্টায়, গুরুদের দেখানো পথে, গুরুদের শুনে শুনে ফলো করে আজকের এই পর্যায়ে এসেছি। দেখেন, ধারাভাষ্য কিন্তু গুরুমুখী বিদ্যা। আপনার যাকে ভালো লাগে, কোনো একজনকে একাধিক জনকে আপনি ফলো করেন, তারা কোন সময়ে কি ধরনের ডেলিভারি দেয়, কোন সময়ে কি ধরনের শব্দ চয়ন করে। আপনার সাথে আমাকে কেন মানুষ আলাদা করতে পারবে, কিভাবে আলাদা করবে, কেন আপনি আমার চেয়ে পিছিয়ে বা আপনার চেয়ে আমি কোথায় এগিয়ে? ও বলেছিল না ফ্রি কিককে কি আমি অন্য কিছু বলি? ওটা তো টার্ম, শতসিদ্ধ টার্ম। ফ্রি কিক হলে আমি ফ্রি কিকই বলবো, এলবিডব্লিউ হলে আমি এলবিডব্লিউ বলবো। আপনার হয়তো উচ্চারণের ক্ষেত্রে ভুল থাকবে, সেটা শুধরে নেওয়া সম্ভব জানলে। ও আর একটা দামি কথা বলেছে, ইংরেজি আমরা জানবো বলবো, কিন্তু সেই ইংরেজি সঠিক উচ্চারণটা জেনে স্পেলিং সহ জানলে উচ্চারণ করতে সুবিধা হবে এবং ডেলিভারি দিতে সুবিধা হবে। আমি যদি 10টা শব্দ জানি, তাহলে প্রয়োজনীয় মুহূর্তে হয়তো একটা শব্দ অন স্পট, ইন টাইম বা টাইমলি বেরোবে। সো শব্দ ভান্ডারে যদি আপনার হাজার হাজার শব্দ এখানে থাকে, তাহলে প্রয়োজনীয় মুহূর্তে ইনস্ট্যান্টলি, আমরা যারা কথা শব্দ দিয়ে আমরা বাক্য রচনা করি, বাক্যগুলো পরিপাটি হতে হয়। একটা বাক্য, সার্থক বাক্যের ব্যাকরণগত কিছু নিয়মতা আছে। আপনারা খেয়াল করবেন নিজেদের কমেন্ট্রি নিজেরা বারবার শুনে, বাক্যগুলো সঠিকভাবে শুরু আর শেষ হয়েছে কিনা ব্যাকরণগত ভাবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, বাংলায় আমি ভাত খাই, ইংরেজিতে করলে তো আই ইট রাইস হয়ে যায়। সেখানকার ফরমেশনটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আবার বাংলায় আমি ভাত খাই, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব শেষে। তো ভাষাগত পার্থক্য আছে না? ব্যাকরণ শিখেই তো ভাষা, ভাষার সঠিক প্রয়োগ করতে হবে। উচ্চারণ তো শুরুতেই। তাহলে আমার শব্দ নিয়ে বাক্য গঠন, বাক্য নিয়ে কথার মালা, ছোট ছোট প্যারাগ্রাফ শো করছি আমি। এই 5 মিনিটের কমেন্ট্রি স্পেলে আপনি পুরোটা রেকর্ড করেন, এখন তো অটো টাইপ হয়ে যায়, তাই না? তারপরে দেখেন পুরোটা নিয়ে এবার সাজান। এই জিনিসটাই আপনি লিখতে গেলে দেখবেন কতগুলো ভুল করেছেন, তখন রিরাইট করা দরকার পড়ে। ঠিক আছে, ফাইন, কমেন্ট্রি যেহেতু এক্সটেম্পো, তাৎক্ষণিকভাবে বিবরণ, এইখানে কিছু কিছু বিষয় উজ্জ্ব থাকে, এড়িয়ে যাওয়া যায়। কিন্তু আপনার চেয়ে আমি 10টা বাক্য বলেছি আমরা 5 মিনিটে, আপনিও 10টা, আমিও 10টা। এই 10টার মধ্যে আমার 6টা বাক্য শুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে, গ্রামাটিক্যালি কারেক্ট হয়েছে, উচ্চারণের দিক থেকে সঠিক হয়েছে। গুগল তো সঠিক উচ্চারণ না করলে সঠিক শব্দ টাইপ করতে পারবে না, পারবে? শাকের পারফেক্ট উচ্চারণ দিলে ও পারফেক্টলি টাইপ করে দেবে অটো। তো উচ্চারণ কেন ইম্পর্টেন্ট? And that was the standard pronunciation. That's why Google can catch you and rewrite the sentences, words. এখন আপনার সাথে আমার পার্থক্যটা হবে, আপনার দেখা গেছে 3টা বাক্য সঠিক হয়েছে, 4টা বাক্য সঠিক হয়েছে, আমার 6টা বাক্য সঠিক হয়েছে। ভুলের ঊর্ধ্বে আমরা কেউই নাই, ভুল আমারও হয়। আঞ্চলিকতার দোষ, শতভাগ ছেড়ে আমিও আসতে পারিনি, আমি রাজশাহীর ছেলে।
ছ ছ তিনটা শয়ে এখনো সমস্যা আমার হয়। খোদাবক্স মৃধা দেশের অন্যতম সেরা জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকারদের একজন, অন্যতম মানে অনেকের মধ্যে একজন, উনি একাই সেরা না, আরো অনেক সেরা ছিল, তাদের মধ্যে উনি একজন। এই যে ব্যাকরণের নলেজ, আমরা বলি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। এই যে ব্যাকরণের নলেজ, এটা আমার দীর্ঘদিন ভুল হতো, আমার সতীর্থটা কারেক্ট করে দিয়েছে। সো আমি ইংরেজি বলি, আমি বাংলা বলি, আমি বাংরেজি বলি, শুদ্ধ বলতে হবে। আপনার শুদ্ধ 5টা, আমার শুদ্ধ 6টা। কে ভালো? আমি 6 মার্ক পাইছি, আপনি 5 মার্ক পাইছেন, আমি তো ভালো, আমি তো আগায় থাকবো, আমি তো ন্যাশনালি সুযোগ পাবো, নাকি আপনি পাবেন? এইবার আপনার বিশাল শক্তি, আপনি আবুল মাল আব্দুল মুহিতের এলাকার বিশিষ্ট সন্তান, মুহিত সাহেব আপনার লাগিয়ে একখান ফোন করে দিতে, এইবার আপনারা দিছে। স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কেন কঠিন? আপনারা একবার ফোন করে আমি ঢুকাই দিলাম, জেলা পর্যায়ে কাজ করতেছেন, কিন্তু আপনার মান ওই পর্যায়ের না। পরের ম্যাচে আপনাকে আর রাখবে, আবার বাদ দিবে, আবার আপনি মাল রে ফোন করায় আবার ঢুকবেন। আপনি কয়বার ফোন করায় ঢুকবেন? মাল একবার আপনার যদি পিতাও হয় বলবে, এই বেটা তুই কেমন মাল, তোর জন্য আমার বারবার ফোন করা লাগে, তোর মতো মাল আমার দরকার নাই, আমি আর ফোন করতে পারতাম না, বলবে কিনা এরকম? তো এইগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং, জীবন থেকে নেয়া শিক্ষা। এরকম ঘটেছে, অনেকেই তদবির করে, অনেকেই সুযোগ নিয়েছে, সুযোগ পেয়েছে, কিন্তু সুযোগ ধরে রাখার দায়িত্ব তো আপনার ভাই। তো এগেইন ইউ হ্যাভ টু প্র্যাকটিস হার্ড। প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন নিজের উৎকর্ষ সাধনের চেষ্টা করে যেতে হবে। নাও কাম টু দ্য বিজনেস, ক্রিকেট কমেন্ট্রি। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছেন না, কি গ্রুপটার নাম কামরান? সিলেট জেলা ধারাভাষ্যকার সংস্থা। এখানে আমি কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যখন দরকার পড়ে আমি কিন্তু শেয়ার করি, আপনারা সেগুলো দেখেন। এখন কতটা মনোযোগ দিয়ে দেখেন, কে কতটা আত্মস্থ করেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু এখানে গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম, এবং এই যে ক্রিকেটের এই ভিডিওটা দেখেছেন আপনারা সবাই। ক্রিকেটের অনেক শর্টস আছে, কিন্তু এখানে বেসিক শর্টস গুলো কিভাবে খেলতে হয়, কোন দিক দিয়ে যায়, সেইগুলো একটা চম্বুক অংশ, একটা রিলস আকারে 1 মিনিট 90 সেকেন্ডের মধ্যে তুলে ধরা হয়েছে। এটা আপনাদের গ্রুপে আছে, আপনারা পেয়ে যাবেন। এবং আমি যখন বলি এই যে 1-to-1 ভার্বাল কমিউনিকেশন হচ্ছে, তখন আমি এতটুকু বুঝি। আপনাকে যখন এঁকে বোর্ডে দেখিয়ে বলি, তখন আমি আরো এতটুকু বুঝি। আপনাকে যদি একটা স্টিল ফটো দিয়ে একেবারে টু দ্য পয়েন্টে স্পট করে দেখায়, তখন আমরা বোঝার সাইজটা হয় এতটুকু। উইথ ভিডিও ডকুমেন্টেশন যদি দেখায়, তাহলে আমার জানার পরিধি হয়ে যায় এতটুকু। তার মানে কি, এ পিকচার ক্যান সেজ মোর দ্যান 1000 ওয়ার্ডস। পত্রিকায় ছবি দেখি না, একটা ছবি 1000 শব্দের চেয়ে অনেক বেশি দামি এবং ভারী, অনেক বেশি এক্সপ্রেশন দিতে পারে একটা ছবি। সে কারণে বিখ্যাত ফটোগ্রাফারদের লাইফ টাইমে একটা বিখ্যাত ছবি তাকে আজীবন বাঁচিয়ে রাখে। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এক ছবি দিয়ে ফেমাস, ওর নামটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে, সেই ফ্রান্সের মানুষ। এই জ্ঞান আপনার ক্রিকেট কমেন্ট্রিতে দরকার আছে, বাট স্টিল ইউ ক্যান রিলেট। ইয়ান বিশপ কি বলছিল তার ব্যাটিং দেখে, লিটন কুমার দাসের ব্যাটিং দেখে, জাস্ট লাইক মোনালিসা। মানে আপনি হিউমার করলেন, আপনি এমন একটা ছবির মতো শিল্পিত শট, তুলির আঁচড়ে একজন শিল্পী কি করে, দীর্ঘক্ষণ তুলি দিয়ে ফাইন টিউনিং করতে করতে একটা সুন্দর প্রচ্ছদ আঁকে। মোনালিসার মতো ওইরকম সুন্দর একটা প্রচ্ছদ হচ্ছে লিটন যখন একটা ক্লাসিক কভার ড্রাইভ খেলছে। মানে এইটাকে আপনি কত সুন্দর বর্ণনায় নিয়ে আসলেন। দিস আর দ্য এক্সাম্পল। আপনাকে ওই শব্দই বলতে হবে, নট নেসেসারিলি, আপনি আপনার মতো করে বলেন, কিন্তু কিছু একটা রিলেট করেন। এই যে দূরপাল্লা 30 ডিগ্রি গজ দূর থেকে নেয়া শটটা ডান কোণে কেটে ফার পোস্টের কর্নার পজিশন দিয়ে বল জালে জড়িয়ে গোল করে এগিয়ে নিলেন জাফর। জাফরের এই গোলটি দেখে 1986 সালে মারাডোনার ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে সেই গোলটির কথা দারুণ মনে হচ্ছে, অলমোস্ট লাইক দিস। আপনি যদি এভাবে রিলেট করতে পারেন,
শ্রোতারা এদিক ওদিক তাকাইছিল, হঠাৎ করে কানটা খাড়া করে এইভাবে দাঁড়িয়ে আপনাকে শুনবে, আরে এই লোক কি বলে, 86 সালের ওই ঘটনা, মারাডোনাকে তো আমি দেখি নাই। তখন আপনি এই যে রেফারেন্সটা দিচ্ছেন, চট করে ও গুগলে যাবে, ইউটিউবে যাবে, 86 সালের মারাডোনা ভিডিও ক্লিপ খোঁজার চেষ্টা করবে। মানে কি, আপনি ওর জানার পরিধিকে আরো বিস্তৃত করে দিলেন আপনার একটা কথা দিয়ে। আপনি কমেন্ট্রি শেখেন, আপনার কমেন্ট্রি ভালোবাসেন, টিভির সামনে বসে শেখেন। আপনার বাচ্চা যদি কমেন্ট্রির লাভার হয়, স্পোর্টসের লাভার হয়, সে ইংরেজিতে দক্ষ হয়ে উঠবে, সে ভাষায় দক্ষ হয়ে উঠবে। তার কমেন্টেটর হওয়ার দরকার নাই, সে তার ক্লাসে ভালো প্রেজেন্টার হবে, শিক্ষকের সামনে জড়তা মুক্ত থেকে কথা বলতে পারবে। এইগুলো কি লাভ নয়? আমি একটা সরাসরি এক্সাম্পল দেই। ওই যে 17-তে তোমার সাথে আসাদ বলে সাতক্ষীরার একজন ট্রেনিং করেছিল, খোদাবক্সমিদা ফাউন্ডেশনে ট্রেনিং এ গেছিলে না তুমি? ওইখানে আসাদ বলে সাতক্ষীরার একটা ছেলে ছিল, ও এখন ব্র্যাকের মাস্টার ট্রেনার। ব্র্যাক এনজিও সংগঠন তোমরা জানো, ওইখানে বিভিন্ন রকমের প্রশিক্ষণ হয়। বেশিরভাগ ক্ষেত্রে ওরা কি মার্কেটিং কাজ করে, ওরা ওই যে স্মল ক্ষুদ্র ঋণ নিয়ে, মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করে। মাইক্রো ক্রেডিটের কাজ তো বোঝোই, ঋণের টাকা দিয়ে ঋণের টাকা তোলা কি কষ্টসাধ্য। মানুষকে পটায়া দিতে হয়, পটায়া নিতে হয়, এই পটানোর কৌশল তো জানতে হবে। তার মানে আবারও সেই কণ্ঠের ব্যবহার, ভাষার ব্যবহার, সুন্দর উপস্থাপনের ব্যবহার। তো আসাদ বলছে যে স্যার, আপনাদের কাছে নেয়া এই সেই ওয়ার্কশপ, আপনারা সেদিনও বলেছিলেন যে এইখানে 50 জন ওয়ার্কশপে আছো, সবাই ন্যাশনাল কমেন্টেটর হতে পারবে না, বাট কেউ কেউ হয়েছে। আমাদের ওই কোর্স থেকে 5 জন ন্যাশনাল মিডিয়াতে, 5 জন 7 জন বেশ দাপটের সাথে কাজ করছে। ফয়সাল, ডাক্তার আনোয়ার, এরা এখন স্মার্টলি কাজ করছে না? and they are very much grateful to all of us. আমাদের বুকটা ভরে যায় যে যাক, দুটো ছেলে তো রেডি করতে পারছি, ওরা এখন কাজ করছে, আমাদের নাম নাই এটুকু। ওকে আমাকে জামা উপহার দেয়, আমাকে চাদর উপহার দেয়, পোশাক দেয়, কি দেয়? কিচ্ছু দেয়নি। কিন্তু এটাই আমাদের ভালো লাগা, এটাই আমাদের প্রাপ্তি। আসাদ বলছে আমি এখন আমার টপ টু বটম সব অফিসারের কাছে সুপরিচিত, আমি সাধারণ ট্রেনার থেকে এখন মাস্টার ট্রেনার হয়ে গেছি। ডিভিশনাল লেভেলে 100-150 ওয়ার্কার নিয়ে আমাদের যে ম্যাসিভ ট্রেনিংটা হয়, ওইখানে আমি পুরো সেশন কন্ডাক্ট করি, আমার নিজের ক্লাস থাকে এবং পুরো অনুষ্ঠানটা পরিচালনার, উপস্থাপনার দায়িত্ব আমার থাকে। এবং আমাকে যখন ছুটি দরকার পড়ে বস দিয়ে দেয়, কারণ বস আমাকে ভালোবাসে, পিয়ন থেকে চেয়ারম্যান সবাইকে। ভাই, এটা কি কম বড় অ্যাচিভমেন্ট আপনার? তর করে প্রমোশন হয়ে গেছে আসাদে, এরিয়া ম্যানেজার। এটা কি কম বড় অ্যাচিভমেন্ট? সো ইউ হ্যাভ টু থিঙ্ক লাইকলি, ঠিক না? আমাদের শেষ করতে হবে, তাই না? কামরান, কয়টা বাজে? আমি আর জাস্ট 5 মিনিটে শেষ করে দেব। ক্রিকেট কমেন্ট্রি নিয়ে আমি ডিটেলে যাওয়ার সুযোগ পাচ্ছি না, সময় নাই। আপনারা এইগুলো সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ওয়েবসাইটে এভরিথিং আছে, এগুলো ব্যাখ্যা জেনে নেবেন। আর একটা জিনিস আছে, কোথায় গেলে কোন জ্ঞান পাবো? ফুটবল রেফারির সাথে আলোচনা করলে ফুটবলের জ্ঞান সম্পর্কিত, আইন সম্পর্কিত জ্ঞান পাবো। ফুটবল প্লেয়ারের কাছে গেলে মাঠে ইন বিটুইন ম্যাচ কি ধরনের পরিবেশ থাকে, পরিস্থিতি থাকে, কি ধরনের ট্রিক্স, ট্যাকটিক্স, টাইম কিলিং, কত কি করে একজন দক্ষ প্লেয়ারের সাথে, ন্যাশনাল টিমের প্লেয়ারের সাথে, ইন্টারন্যাশনাল ম্যাচে প্রতিপক্ষ দল কিভাবে টক্কর দেয়, বডি টাসেল কিভাবে হয়, বডি শেল্ডিং কিভাবে করে, বিভিন্ন রকম বিষয় ওদের সাথে গল্প করলে, সময় কাটালে আপনি নিতে পারবেন অনেক কিছু, যেটা পরবর্তীতে আপনাকে আপনার কমেন্ট্রিতে কাজে লাগিয়ে নিজেকে এনরিচ করতে পারবে। গুরুমুখী বিদ্যা, গুরুদের ফলো করেন, গুরুদের শেখানো পথে হাঁটেন, ভালো মানুষ হন, জায়গা মতো পৌঁছে যেতে পারবেন। দোয়া লাগে মানুষের, মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া, তারপর পারিপার্শ্বিক সকলের সহযোগিতা পেলেই কেবল এক জায়গায় পৌঁছানো যায়। আমি একাই 100, আর কারো লাগতো না, তাহলে আগানো যায় না। ইজ ইট এ প্রফেশন? এটা কি পেশা? এটা বিশ্ব পরিমণ্ডলেও কমেন্ট্রি এখনো পেশা নয়। আমি জেনে বুঝেই বলছি, দায়িত্ব নিয়ে। আপনি দেখেন যে শামীম আশরাফ, আতাহার আলীরা কমেন্ট্রিকে অলমোস্ট পেশা হিসেবে নিয়েছে। 365 দিন কি এদের কাজ থাকে? বছরে 50 দিন কাজ থাকে। 50 দিনের কাজ দিয়ে ওরা ভালো সম্মানই পায়, সারা বছর চলতে হয়। সো এটাকে যখন আপনি পেশা হিসেবে নেবেন, প্রতিদিন যদি আপনি কাজ না পান, খ্যাপ না পান,
তাহলে কিন্তু আপনার সংসার চলবে না। তখন এই খ্যাপ পাওয়ার জন্য আপনি দুর্নীতি করবেন, অনিয়ম করবেন, অন্যায় করবেন, তদবির বাণিজ্যে লিপ্ত হবেন, এরে দিয়ে ফোন করাবেন, ডিসি রে বলাবেন আমারে ওখানে নিচ্ছে না কেন, আমারে নিতে বলেন ওই জয়ন্তপুর উপজেলার ওই ফুটবলে, হ্যাঁ, তাহলে আপনি 500 টাকা পাবেন, তাহলে আপনার সেই দিনে হাড়ি উঠবে চাল ডাল। সো ডোন্ট ট্রাই টু টেক ইট অ্যাজ এ ফুল টাইম প্রফেশন। এটাকে প্যাশনে রাখেন, এটাকে সেকেন্ড প্রফেশনে রাখেন। একটা বেসিক প্রফেশন না থাকলে আপনার পেট চলবে না শুধু এই কমেন্ট্রি দিয়ে। অনেক বিষয় বলার ছিল, প্রোনাউন্সিয়েশন, মডুলেশন, এগুলো বলেছে। কমেন্ট্রি টোটাল জিনিসটা যদি 100 ভাগ হয়, তাহলে আপনি 40 ভাগ গুরুত্ব দেবেন হচ্ছে উচ্চারণ, ভয়েসের ওঠানামা, প্রক্ষেপণে, ভাষা জ্ঞান, উপস্থাপন ঢং, কৌশল, এইগুলোতে 40% এই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেবেন। বাকি 50% হচ্ছে ফুটবল নিয়ে কমেন্ট্রি করলে ফুটবলের জ্ঞান, আইন কানুন, ফুটবলীয় টার্মিনোলজির সঠিক যথোপযুক্ত ব্যবহার। তাহলে 40 আর 50 কত গেল? 90% গেল। বাকি 10 ভাগ কি করবেন? বাকি 10 ভাগে চুটকি, পরিসংখ্যান, হিউমার, ওই যে মোনালিসার মতো সব, মারাডোনার মতো গোল, গ্যালারি অ্যাটাচমেন্ট, গ্যালারিতে কোথাও একটা সুন্দর প্ল্যাকার্ড আলা ইয়ে পাইছেন, আনেন তুলে, খেলার সময় মতো ফাঁকে, এই বিষয়গুলো থাকবে 10%। এখন এইগুলো যেন আবার 40 ভাগ 30 ভাগ না হয়ে যায়, এগুলো 10 ভাগ, মূল জিনিস 50 ভাগ খেলা সম্পর্কিত জ্ঞান, আর বাকি 40 ভাগ হলো ভাষা জ্ঞান, উচ্চারণ, ল্যাঙ্গুয়েজ এবং প্রেজেন্টেশন কৌশল। রেডিও কমেন্ট্রি একরকম, টিভি কমেন্ট্রি আরেক রকম, মাঠের কমেন্ট্রি আরেকটু ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাচ্ছেন, ইটস লাইক টিভি, সেই দুটোর সাথে মাঠ কমেন্ট্রিও আপনারটাই শোনাচ্ছে, ওই সোশ্যাল মিডিয়াতেও আপনারটাই যাচ্ছে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স করেন। এই বিষয়গুলো, সেন্সগুলো নিজেই নিজেকে ডেভেলপ করতে হবে। আমাদেরকে ফলো করেন, আমাকে পছন্দ হয় না, ঠিক আছে, ওনাকে ফলো করেন, ওনাকে আপনার ভালো লাগে, যেটা ভালো মনে করেন একটা ফলো করেন, একাধিক ফলো করেন, 14 জনকে শোনেন, যেটা ভালো লাগে, যার আমার সবটাই খারাপ না, দুটো বিষয় ভালো, ওর একটা বিষয় ভালো, এর 3টা বিষয় ভালো, এই সবার ভালোগুলো নিয়ে আপনি 100তে 100 পান না, তাহলে আপনিই সেরা। আমি ঠিক বলছি? আর ওর যেটা খারাপ অমিট করেন, মুছে দেন, ফেলে দেন, তার যেটুকু খারাপ ফেলে দেন, নেবেন না ওগুলো, যেটুকু ভালো সেটুকু নেন। ভালো মানুষ হন, সবার আগে আমরা মানুষ, এই পরিচয়টা ভালো মানুষ। আমি খুব ভালো কমেন্ট্রি করি, কিন্তু পোলাটা বেয়াদব, আপনাকে ডাকবে, আপনার আর মান সম্মান থাকবে? আপনি অমায়িক, আপনি নম্র ভদ্র, আপনি ডাউন টু আর্থ, আপনি বিনয়ী, আপনি একটু পারফরমার দুর্বল, কিন্তু আপনার এই গুণগুলো আছে, এই গুণগুলোর কারণে আপনার ওই পারফরমেন্সের ছোট ঘাটতিটুকু ঢেকে যাবে, আপনি আগায় যাবেন। যাবেন না ভাই? আদর করে ডেকে নেবে সেক্রেটারি মহোদয়। কিন্তু একজন বেয়াদব প্রকৃতির ভাবধারা লোক যদি হয়, উনি যত ভালোই কমেন্টেটর হোক, ওনাকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে ওনারা, আয়োজকরা। যাবে কিনা? সো ইউ হ্যাভ টু বি এ গুড হিউম্যান বিং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। আরেকটা হচ্ছে, আমরা অনেক সময় দুজন কমেন্ট্রি করি, এখন 3 জনও একসাথে কমেন্ট্রি করে। দুজনের কথাই যদি একই রকম হয়, একই বলে যদি দুজন একসাথে ঢুকে যায়, বা আমি মনে করতেছি আমি একটু বেশি কথা বললাম, আমি তো ভালো, শ্রোতারা বুঝলো যে এই বাতার বস। ইটস এ টিম ওয়ার্ক। এখন স্ট্রাইকার যদি চিন্তা করে যে আমি যে ডিফেন্স করবো, আর ডিফেন্ডার যদি চিন্তা করে আমি যে গোল দেবো, তাহলে ওই টিম জিতবো ম্যাচ? ডিফেন্ডার উঠে গেলে তো গোল খাবো, হাইরে দেবো। It's a teamwork. So we have to have a bonding, we have to have a understanding. কালার কমেন্ট্রি করতে হবে, একজনকে লিড কমেন্ট্রি করতে হবে, অর্থাৎ বলের ধারাবাহিক বর্ণনা ও লিড কমেন্টেটর ও দেবে, আমি বলের কালার কমেন্ট্রি করবে, টেকনিক্যাল এরিয়াস গুলো কি ছিল। তো টেকনিক্যাল এরিয়াস বলতে গেলে আর একটা বল চলে আসছে, আমাকে বুঝতে হবে যে আমার কতটুকু সময়ে কথাটা শেষ করা উচিত, আর একটা বল যেন লিড কমেন্টেটরের মিস না হয়ে যায়। বলার দৌড় শুরু করেছে, আমার কালার কমেন্ট্রি টেকনিক্যাল পয়েন্ট, ওখানে থেমে যেতে হবে, ছোট করে ফেলতে হবে, লিড যেন পারফেক্টলি বলারটাকে ধরতে পারে, ওকেও বুঝতে হবে যে লিডের কাজ কতটুকু, বলে ছেড়ে দেওয়া। ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, নো রান, ইটস এ ডট বল। আমি বললাম লেংথ ওয়াজ পারফেক্ট, তাসকিন ওয়াজ ভেরি কনসাইজ উইথ হিজ লাইন এন্ড লেংথ,
he roll finger cross over the ball and it swings a bit. এইরকম আমি টেকনিক্যাল এরিয়াস কভার করে গেলাম, আবার তাসকিন দৌড় শুরু করছে, আবার আমি থেমে যাব, ওই বলটা লিড করবে। Fantastic cover drive through the cover point boundary for a brilliant 4 runs from Mushfiqur Rahim. What a brilliant boundary! থেমে গেল। আমি বললাম Mushfiq picks the length early, that's why he goes in front of the delivery and picks up in a fraction of the time, timed it perfect. Importantly, he picks the gap, through the gap, along the carpet, looks a fantastic cover drive, a good cricketing shot from a quality batter like Mushfiq. আমি শেষ। These are the style of a commentary modern day. আপনাদেরকে এইভাবে চিন্তা করতে হবে। So আটকা চিল্লায় উঠে বললাম যে গোল, হঠাৎ করে গোলে আমি এভাবে যাইতে পারি না। আমাকে খেলাটা বিল্ড আপ হয় ডিফেন্স থেকে আস্তে আস্তে, যে মাঝমাঠ থেকে রাইট উইং থেকে সুইচ করেছে লেফট উইং এ, আবার মাঝমাঠে দিতে, এভাবে আপনি ওই যে মাঝমাঠ ক্রস করার সাথে সাথে আপনার কণ্ঠে আপ হচ্ছে, হতে 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 গোল মুখে শট হচ্ছে, গোল হচ্ছে, আপনি ফাইনাল একটা ফিনিশিং টাচ দিয়ে বেরিয়ে গেলেন। আটকা আপনি যেমন লাউড শাউট করবেন না, আবার ডাউন থাকবেন না, ওইটা বলেছে। আমার মনে হয় এখানেই শেষ করে আজকে। আই ওয়ান্ট 3 minutes from you, জাস্ট যদি আপনি আমাকে অ্যালাউ করেন, আমি শেষ পর্যায়ে গিয়ে একটু কথা বলতে চাই। আমি যেভাবে উচ্চারণের বিষয়গুলো নিয়ে কাজ করেছি, বিশেষ করে চ এবং ছ, আমাদের ম্যাক্সিমাম যারা আমরা আছি এই সমস্যাগুলো আমাদের ছিল, এখনো অনেক ক্ষেত্রে আছে। তো আমি এটাকে ওভারকাম করেছি। আপনারা একটু নোট ডাউন করতে পারেন। দুটো লাইন, চাচা চাচা চটি চাচো না আ চাচা চটি চাচো, চাচা চাচা চটি চাচো না আ চাচা চটি চাচো, এই 2-3টা লাইন যদি আপনি নিয়মিত চর্চা করেন, আই থিঙ্ক যে আপনাদের এই চ এবং ছর প্রবলেমটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। একটু লিখে নিতে পারেন, চাচা 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 চটি চাচো না আ চাচা চটি চাচো, চাচা শুনে নিয়ে ওরা কপি করে নেবে। হ্যাঁ, এটা একটা। আর শামসুল ভাই যে কথাটা বললো যে অনুসরণ করা, ইয়েস আই বিলিভ ইট, যে অনুসরণ আপনাকে করতে হবে, বাট নেভার অনুকরণ। কপি করা যাবে না, অনুসরণ করবেন কিন্তু অনুকরণ করবেন না। চৌধুরী জাফরুল্লাহ শরাফত একজন আছেন, খোদাবক্স মিদা স্যার একজন ছিলেন, শামসুল ইসলাম একজন আছেন, বোরহান একজন আছেন, তাকে আপনাকে কপি করতে হবে, নট লাইক দ্যাট। আপনি তার কাছ থেকে ভালো যে বিষয়গুলো আছে সেগুলোকে নেন, আপনি আপনার নিজের মতো করে সক্রিয়তা বজায় রেখে আপনি অবশ্যই ডেলিভারি দিবেন। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার হচ্ছে যে যখন ডুয়েল কমেন্ট্রি আপনি করবেন, আপনার পার্টনার যখন একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটাকে আপনাকে ক্যারি করতে হবে। আলফাজউদ্দিন আহমেদ আমার পাশে বসে আছে, কমেন্ট্রি করছে, সিনিয়র ম্যান আমার, সে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে বা কোনো একটা প্রসঙ্গ তুলে নিয়ে আসছে, আমি এটা নিয়ে আর কিছুই বলতে পারলাম না, তার কাছে আমার গুরুত্ব কতটুকু থাকবে। এই যে লিঙ্ক নেওয়ার ব্যাপারটা, এটাকে নিয়ে একটু এগিয়ে নেওয়া, একজন যখন ছেড়ে দিবে আপনার সিনিয়র পার্টনার বা যে কোনো একজন, এই ব্যাপারটির জন্য আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে, জানতে হবে, ওই লেভেলের। তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের মধ্যে আমরা চাই, আর আশা করি যে আপনারা এগুলো প্র্যাকটিসও করবেন। এবং এই যে বিগ ড্রিমার, শামসুল ভাই প্রথমেই কিন্তু বলে নিয়েছে, একজন বিগ ড্রিমার হন, তাতে করে আপনি স্বপ্নে পৌঁছাতে পারবেন এবং আপনার ফিল্ডে গিয়ে আপনি প্র্যাকটিক্যালি ওইভাবে কাজ করেন, তাহলে এগিয়ে যেতে পারবেন। অনেক কথা বলার ছিল, যদি ডে লং কোনো সেশন কখনো আপনারা আয়োজন করেন, যদি ওরকম সময় থাকে এবং আপনারা যদি বলেন, ইনভাইট করেন, আসার চেষ্টা করব, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই দেওয়ার থাকবে। জি, ধন্যবাদ সবাইকে। শিক্ষাগত যোগ্যতা আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন ইজ মাস্ট ফর এভরিওয়ান টু বি এ, আমি একজন শিক্ষিত ভদ্রজন, এটা পরিচয় দিতে ইউ হ্যাভ টু হ্যাভ গ্রাজুয়েট। ধন্যবাদ। আজকে আমাদের জেলা ধারাভাষ্য সংস্থা ক্রীড়া ধারাভাষ্য কর্মশালায় আমরা যারা উপস্থিত হয়েছেন এবং দেশ প্রবাসে যারা এবং ঢাকা থেকে যারা যারা এসেছেন করেছেন, সবাইকে আমাদের জেলা ধারাভাষ্য সংস্থা ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারেছি তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমরা যে কর্মশালা করবো আপনারা উপস্থিত থাকবেন। বিশেষ করে আজকে যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত জাতীয় ধারাভাষ্য থেকে আমরা এই মধ্যে প্রেস দিয়ে ওনাদেরকে বরণ করে নেব। আমি এর মধ্যে অনুরোধ জানাচ্ছি আমাদের নূর ভাই, আমাদের দিলওয়ার ভাই সহ প্রত্যেককে ওনাদের যে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, সম্মাননা ক্রেস্ট গুলো তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
রয়েছেন শামসুল ইসলাম ভাই। আমি সবাইকে নূর ভাই, ফরিদ ভাই, ছবি তুলবেন সবাই, গ্রুপে দিবেন। হ্যাঁ কাদের ছবি তুলো। Thank you. It's a great honor. Thank you. জি শামসুল ভাই, একটা দিয়ে দেবো। মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলামকে আমরা এই মুহূর্তে সম্মাননা করে তুলে দিচ্ছি। হ্যাঁ দিনার ভাই, বিপুলদা, ঠিক আছে, জি জি, আপনাদেরকে আমরা সম্মান দিতে পেরে আমরা গর্ববোধ করছি। Thank you so much. এই মুহূর্তে আমাদের দীর্ঘ প্রায় 8 বছর পরে যার সঙ্গে আমার দেখা, বুরান ভাই এই জেলা স্টেডিয়ামে যখন খেলা হয়েছিল সেদিন ওনার সঙ্গে দেখা হয়েছিল কমেন্ট্রি বক্সে, এবং এর সঙ্গেই আমরা ছিলাম। তো 8 বছর পরে ঠিক আবারও একই ভেন্যুতে আমার বুরহানুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা। আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। Thanks a lot for from core of my heart. আর আরেকটা কাউন্সিলর আজাদকে আমি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, মাঝে মধ্যে কফি টফি খান এই কাপে, মনে আলাপ হয়। ইনশাআল্লাহ সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দিলার ভাই, সম্মানিত ছোট মন্ডলী, আসসালামু আলাইকুম। এরকম চমৎকার আমরা আলাপ করলাম, আর আমাদের দ্বারা তাদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা পেপার পড়বেন, বই পড়বেন, গল্প বই আছে, উচ্চারণ শিখবেন, মধু খাবেন, আদা খাবেন, লাল চা খাবেন, দুধ চা খাবেন না, ঠিক আছে? আর এগুলা যারা আপনারা তারা হলে যারা বললো তারা অনুসরণ করবা। আর আমার তো মনে হয় আর নভেম্বরও জার্মান যে ইন্ডিয়া আমার পড়ি, এখন তো আছে কানাডা, তিনি খুব ভালো ব্রিডিং করে, এখনো খেলে এবং বিমানও কিছু পাঠিয়ে করে। আপনারা দোয়া করবা, আর দেখা হবে। নুর ভাই আপনার সাথে আমার একটু কাম হচ্ছে, আমি কালকে আসবো আপনার সাথে। আর প্রিন্স ভাই আপনারা একটু কার্ড দিয়েছি, লন্ডন গেলে যে কানাডা আমেরিকা আমি আসি, আপনারা সবাই ভালো থাকা। আর আমরার মাঝে দেখি একটা গ্রুপ হয়ে যায়। আমি সপ্তাহ খানোয়া একটা অনুষ্ঠান করতে গেলে অর্থ লাগে, এটা অর্থ আইতে হচ্ছে। তো এখন মাছ মাছ এটা ঠিক না, পাঠ করবাই না, এক থাকবাই, বিশেষ অনুরোধ। আর সামনে আমি সুলেমান হলো বড় ধরনের অনুষ্ঠান করবো।